কিরে মনো, কি খবর? ভালো তো? ওকে, দেরি না করে শুরু করে দিই আরও একটা ফাটাফাটি আইসিটি ক্লাস। সো দেখো ভালো করে মনে করো, আমি আগের সেই কথা আরেকবার বলে নিই যে মেশিনকে দিয়ে কোনো একটা প্রবলেম সলভ করতে চাচ্ছি, আমি কোনো একটা প্রবলেম বা কোনো একটা ম্যাথ আমি সলভ করতে চাচ্ছি। সো মেশিনকে কিন্তু কী দেওয়া লাগবে? ইনস্ট্রাকশন দেওয়া লাগবে, বলে দেওয়া লাগবে, ইনস্ট্রাকশন দেওয়া লাগবে কীভাবে সে এই প্রবলেমটা সলভ করবে। কারণ মেশিন বোকা, সে জানে না কেমনে প্রবলেম সলভ করতে হয়, তাকে যেভাবে বলে দিব সে সেভাবে সেটা করবে। তাহলে মেশিনকে প্রবলেম সলভ করতে হলে বলে দিতে হবে কীভাবে সে করবে, ইনস্ট্রাকশন দিতে হবে। এই ইনস্ট্রাকশনটা আমরা দিতে পারি কয়ভাবে? ইনস্ট্রাকশনটা আমরা দিতে পারি দুইভাবে, একটা হচ্ছে অ্যালগরিদমের মাধ্যমে আর একটা হচ্ছে ফ্লো চার্টের মাধ্যমে। তাহলে আমরা কয়ভাবে ইনস্ট্রাকশনটা দিতে পারি? আচ্ছা, ইনস্ট্রাকশনটা আমরা দিতে পারি অ্যালগরিদম এবং ফ্লো চার্টের মাধ্যমে। আচ্ছা, এই অ্যালগরিদম এবং ফ্লো চার্টের মাধ্যমে আমরা আসলে রাফ ইনস্ট্রাকশনটা দিয়ে থাকি, তারপর আমরা সেই রাফ থেকে ফাইনাল ইনস্ট্রাকশনটা দিই কোডের মাধ্যমে। অর্থাৎ আমরা অ্যালগরিদম ফ্লো চার্টের মাধ্যমে রাফ করি, তারপর আমরা কোড লেখার মাধ্যমে ফাইনাল ইনস্ট্রাকশনটা দিই। তো এই অ্যালগরিদম ফ্লো চার্ট কয় ধরনের? এই অ্যালগরিদম ফ্লো চার্ট হচ্ছে 3 ধরনের অ্যালগরিদম ফ্লো চার্ট আছে, আমরা অলরেডি সেটা আলোচনা করেছি। এক ধরনের অ্যালগরিদম ফ্লো চার্টকে আমরা বলছি, এক ধরনের অ্যালগরিদম ফ্লো চার্টকে আমরা আগেই বলেছি যে সিম্পল সিকোয়েন্স। অর্থাৎ নাম শুনেই বুঝতে পারছো যে এই ধরনের অ্যালগরিদম ফ্লো চার্টের মধ্যে আমরা জাস্ট স্টেপ ওয়াইজ ধাপে ধাপে সিম্পল সিকোয়েন্স, অর্থাৎ সিকোয়েন্সিয়ালি সে কী করবে, ধাপে ধাপে যেতে থাকবে, সিম্পল সিকোয়েন্স। আচ্ছা, আরেক ধরনের আমার অ্যালগরিদম ফ্লো চার্ট আছে যেটাকে আমরা বলছি 2 নাম্বার ডিসিশন, সেটাকে আমরা বলছি ডিসিশন অথবা লজিক্যাল অ্যালগরিদম ফ্লো চার্ট। অর্থাৎ এই ধরনের অ্যালগরিদমগুলোতে কোনো একটা পর্যায়ে গিয়ে আমাদের ডিসিশন নিতে হয়, লজিক খাটিয়ে কোনো একটা অপশন চুজ করতে হয়। সো এই ধরনের অ্যালগরিদমগুলোকে বলছি যেগুলোতে আমাদের 2টা অপশন বা 3টা অপশন বা একাধিক অপশন থাকে, যে কোনো একটা অপশন চুজ করতে হয়, ডিসিশন নিতে হয়। এই ধরনের অ্যালগরিদম ফ্লো চার্টকে বলছি ডিসিশন বা লজিক্যাল অ্যালগরিদম ফ্লো চার্ট। এবং অ্যানাদার টাইপস দেয়ার আর অলসো, অ্যান্ড দ্যাট ইজ থার্ড ওয়ান ইজ রিপিটেড অর লুপ অ্যালগরিদম ফ্লো চার্ট, সেটাকে আমরা বলছি রিপিটেড অথবা লুপ, যেটাকে বাংলা করলে রিপিটেড শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্তি আর লুপ অর্থ হচ্ছে চক্র। অর্থাৎ মনে করো কোনো কিছু বারবার পুনরাবৃত্তি হচ্ছে বা চক্র আকারে ঘুরছে, এই ধরনের প্রবলেমগুলোর জন্য যে অ্যালগরিদম ফ্লো চার্ট সেটাকে আমরা বলছি রিপিটেড অর লুপ, পুনরাবৃত্তি বা চক্র ভিত্তিক আমার কি অ্যালগরিদম ফ্লো চার্ট। আচ্ছা, তো আমরা অলরেডি আমাদের বিগত ক্লাসগুলোতে অ্যালগরিদম ফ্লো চার্টের মধ্যে সিম্পল সিকোয়েন্স দেখেছি এবং ডিসিশন বা লজিক্যাল দেখেছি। আমাদের যে থার্ড ওয়ান বাকি আছে সেটা নিয়েই আজকের ক্লাসটা। সো আজকে আমরা দেখব রিপিটেড অথবা লুপ যে অ্যালগরিদম ফ্লো চার্ট আছে সেটা। সো দেখো ভালো করে, আমাদের ফর এক্সাম্পল আমি বললাম যে আমার কাছে 5 আছে, এই 5-এর সাথে তুমি 5 করে করে এই 5কে বাড়াও। তাহলে প্রথমে 5 আছে, তাকে যদি 5 করে বাড়াই তাহলে সে 10 হবে, তাকে যদি আরও 5 করে বাড়াই 15 হবে, তাকে যদি আরও 5 করে বাড়াই তাহলে সে 20 হবে। তাহলে এই যে কোনো একটা সংখ্যাকে আমরা 5 করে করে 5 করে করে 5 করে করে বা কোনো একটা কিছু করে করে যে বৃদ্ধি করছি, তাহলে একই কাজকে আমরা বারবার করছি, একই কাজকে আমরা বারবার করছি। তো এই ধরনের ঘটনাগুলোকে আমরা বলি আসলে রিপিটেড। এবং এদের জন্য এই ধরনের প্রবলেমগুলো যে সলভ করতে আমাদের যে ইনস্ট্রাকশনটা লাগে, সেই ইনস্ট্রাকশনের রাফ ফিগার অ্যালগরিদম এবং ফ্লো চার্টকে আমরা বলছি রিপিটেড অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। আচ্ছা, আবার অনেক সময় দেখা যায় যে মনে করো 2টা সংখ্যা আমরা যোগ করি, এরপর আবার তার সাথে আরেকটা সংখ্যা যোগ করি, তার সাথে আরেকটা সংখ্যা যোগ করি, এই যে 5-10 যোগ করলাম, তার সাথে আবার 15 যোগ করলাম, তার সাথে আবার 20 যোগ করলাম। এরকম যখন আমরা 2টা করে সংখ্যা নিয়ে তারপর আবার যোগ করতে থাকি, সামেশন করতে থাকি, তখনও সেটাকে আমরা বলি যে রিপিটেড বা লুপ অ্যালগরিদম। অর্থাৎ একই কাজ আমাদের বারবার করতে হচ্ছে, যোগের কাজ, গুণের কাজ, ভাগের কাজ, এরপর 5 করে করে বাড়ানোর কাজ, নতুন করে তৈরি করার কাজ, এই ধরনের কাজগুলো আমাদের বারবার করতে হয়। অনেক সময় দেখা যায় আমার মনে করো আছে যে এ আছে, তারপর এর পরবর্তীতে এ স্কোয়ার আছে, তারপর এ কিউব আছে, তারপর এ টু দি পাওয়ার 4 আছে। সো এই যে দেখো পাওয়ারটা বারবার 1 করে করে বাড়ছে, তাই না? 1 করে করে পাওয়ারটা বাড়ছে। সো এই ধরনের কাজগুলোকেও কিন্তু আমরা বলি রিপিটেড অথবা লুপ, কেননা একই কাজ আমাদের বারবার করতে হচ্ছে, যে 1 করে করে বাড়ানোর যে একটা কাজ আছে সেটা আমাদেরকে বারবার করতে হচ্ছে। তো এই ধরনের অ্যালগরিদম ফ্লো চার্টকে আমরা বলি রিপিটেড অথবা লুপ অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। তো এই যে আমাদের রিপিটেড অথবা লুপ অ্যালগরিদম ফ্লো চার্টের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসে যে জায়গা থেকে, এবং সবচেয়ে বেশি প্রশ্ন যে প্যাটার্ন থেকে করে থাকে, সেই প্যাটার্নটা হচ্ছে আমাদের সিরিজ প্যাটার্ন। অর্থাৎ এই ধরনের সিরিজ দেওয়ার পর সেটা যোগফল বের করতে বলে। সো আমি যদি রিপিটেড অথবা লুপ অ্যালগরিদমের উপর একটা ভালো দখল রাখতে চাই, আমি যদি রিপিটেড অথবা লুপ অ্যালগরিদম খুব ভালো করে বুঝতে এবং পারতে চাই এবং পরীক্ষা অ্যান্সার করতে চাই,
তাহলে আমাকে সিরিজের উপর একটা ভালো দখল লাগবে। কাজে এখন আমি তোমাদেরকে সিরিজের উপর যে দখলটা আছে সেটা দেখাবো, সিরিজের বেসিকটা দিব। যদি এটা ম্যাথমেটিক্সের একটা টপিকস, ম্যাথমেটিক্সে তোমাদের স্যাররা পড়াবে, তারপর আমি আমার আইসিটিতে সেই সুবাদে তোমাদেরকে ম্যাথমেটিক্স পড়িয়ে দিচ্ছি, দেখো ভালো করে। আচ্ছা, তো আমাদের ম্যাথমেটিক্সের মধ্যে সবচেয়ে মজার টপিকস যদি আমি জিজ্ঞেস করি যে কি, তখন ম্যাথমেটিক্সের সবচেয়ে মজার টপিকস হচ্ছে সিরিজ হচ্ছে ম্যাথমেটিক্সের সবচেয়ে মজার টপিকস, এবং অনেক মজা, এটা আসলে বলে বোঝানো যাবে না। এবং এক সময় এই ম্যাথমেটিশিয়ানরা এই সিরিজের উপরে, এই যে ধারার উপরে পড়েছিলেন, যেমন আমাদের রামানুজন বা আমাদের যে বিভিন্ন অ্যারাবিয়ানরা, তারপরে হিন্দু বাংলার যে সব ম্যাথমেটিশিয়ানরা ছিল, তারা সবাই কিন্তু এই ধারা নিয়ে পড়ে থাকতো। ধারা নিয়ে তারা অনেক কিছু আবিষ্কার করেছে। আমরা নিশ্চয়ই পাইয়ের নাম শুনেছি, 3.1415962, এই যে পাই যেটা বলি আমরা, সেটাও কিন্তু একটা ধারা। তার পরবর্তীতে আমাদের আরও বিভিন্ন ধরনের ধারা আছে। হারকিউলিসের গল্প তোমরা শুনেছো, এখানে ধারা আছে। তারপরে অসীম ধারা আছে, বিভিন্ন ধরনের ধারা আছে। তো এই যে ধারাটা হচ্ছে ম্যাথমেটিক্সের অনেক মজার একটা কনসেপ্ট। এবং পরবর্তীতে এই ধারা, যে একটা ধারা নির্ণয় করা, ধারা যোগফল নির্ণয় করা, ধারা বের করা, ধারা নিয়ে কাজ করা, এক কথায় সিরিজ নিয়ে কাজ করা, এই সিরিজ নিয়ে কাজ করাটা পরবর্তীতে মেশিন নিয়েছে। এবং মেশিন নেওয়ার পরে, মেশিন নেওয়া মানে হচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়েছে। তাহলে এই সিরিজটা আমাদের ম্যাথমেটিক্সের একটা টপিকস ছিল। পরবর্তীতে এটাকে যখন আমরা মেশিন দিয়ে করতে যাই, তখন সেটা কম্পিউটার সায়েন্সের একটা অংশ হয়ে যায়। তো কম্পিউটার সায়েন্স কিন্তু এই সিরিজ নিয়ে অনেক বেশি মাতামাতি করে, অনেক বেশি আলোচনা করে। কাজে আমাদের সিরিজটা ভালো করে বোঝা চাই। আচ্ছা, তো আমাদের ফার্স্ট অফ অল জানা দরকার কয় ধরনের সিরিজ আছে সেটা। তো আমরা দেখি কয় ধরনের সিরিজ আছে। একদম ফার্স্ট অফ অল আমাদের এক ধরনের সিরিজ আমরা দেখি যে আমাদের জীবনে, সেটা হচ্ছে ফর এক্সাম্পল এই যে একটু আগে যেটা দিলাম 5, তারপর 10, তারপর 15, তারপরে 20। তুমি দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা পদ 5 করে করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমি যদি বলি যে আগের পদের সাথে পরের পদের ডিফারেন্সটা কত, 5 এবং 10-এর মাঝখানে ডিফারেন্স 5, 10 and 15-এর ডিফারেন্স 5, 15 and 20-এর ডিফারেন্স 5, প্রত্যেকটা পদ 5 করে করে বাড়ছে। প্রত্যেকটা পদের যে ডিফারেন্স সেটা হচ্ছে 5 করে। এই ডিফারেন্সকে বাংলায় বলি আমরা অন্তর। অন্তর শব্দটার ইংলিশ হচ্ছে ডিফারেন্স, বাংলায় বলি অন্তর। এই অন্তর ওই অন্তর নয়, অন্তরের পাকা মেলা ওই অন্তর নয়, এই অন্তর হচ্ছে বিয়োগফল বা ডিফারেন্স। এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটার অন্তরটা সমান, তাই এটাকে আমরা বলি সমান যুগ অন্তর। এবং এই সমান যুগ অন্তরকে আমরা যখন একসাথে করি আমরা বলি সমান্তর। তাহলে সমান্তর ধারা। আর যারা ইংলিশ ভার্সনে যারা আছো তারা দেখতে পাচ্ছ যে আমার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড যে টার্মটা আছে তাদের ডিফারেন্সটা হচ্ছে ইকুয়াল। প্রত্যেকবার আমার ডিফারেন্সটা কি থাকে, ইকুয়াল থাকে। সো ইকুয়াল ডিফারেন্স, এই যে ইকুয়াল শব্দটা যে বলছি, এই যে ডিফারেন্স শব্দটা যে বলছি, এই ডিফারেন্স বের করাটা, ইকুয়াল করাটা, এই টপিকসগুলো কিন্তু ম্যাথমেটিক্সের সাথে যুক্ত। ম্যাথমেটিক্সের কোন সাবজেক্টের সাথে যুক্ত? এরিথমেটিক্সের সাথে যুক্ত। সো এইটাকে আমরা বলি, যেহেতু আমাদের এই যে ইকুয়াল ডিস্টেন্স করে করে সে বাড়ছে, প্রোপাগেট করছে, তাই আমরা এটাকে ইংলিশে বলি এরিথমেটিক। যেহেতু এটা এরিথমেটিকের সাথে যুক্ত, তাই এটাকে আমরা বলি এরিথমেটিক প্রোপাগেশন অথবা এরিথমেটিক সিরিজ। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ এটার ইকুয়াল ডিফারেন্স করে করে প্রোপাগেট করছে, সামনের দিকে বাড়ছে, তাই এটাকে আমরা বলি এরিথমেটিক সিরিজ, ইংলিশে সমান্তর ধারা অথবা এরিথমেটিক সিরিজ। এরপর আমাদের আরেক ধরনের ধারা আছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। ফর এক্সাম্পল এ, তার পরবর্তীতে হচ্ছে প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস এ আর টু দি পাওয়ার 4, ওকে, ডট ডট ডট। এই ধরনের ধারাই একটা খুবই মজার বিষয় খেয়াল করো। আমরা জানি একটা আর থাকলে সেটাকে আমরা বলি একটা আর, তার পরবর্তীতে যখন তার সাথে আরেকটা আর গুণ করবো আর স্কোয়ার, তার সাথে যদি আরও একটা আর গুণ করি আর কিউব, তার সাথে আরও একটা আর গুণ করলে আর টু দি পাওয়ার 4, তার সাথে আরও একটা আর গুণ করলে আর টু দি পাওয়ার 5। তাহলে যত গুণ করব তত একটা একটা করে পাওয়ার বাড়তে থাকবে। তাহলে এই যে দেখো, আমরা দেখো এখানে এই পরবর্তীতে দেখো আর স্কোয়ার, আর কিউব, আর 4, অর্থাৎ একটা একটা করে আর বেশি গুণ হচ্ছে। তাহলে পরের পদগুলাতে একটা একটা করে আর গুণ হচ্ছে, তাই এই ধরনের ধারাগুলোকে আমরা বলি গুণ হচ্ছে, তাই গুণ। এবং গুণ করে করে আমরা, এই যে ভালো করে খেয়াল করো, গুণ করে করে আমরা কোন দিকে যাচ্ছি, গুণ করে করে আমরা সামনের দিকে যাচ্ছি। এই সামনের দিকে যাওয়াকে ফিজিক্সে কিংবা ম্যাথমেটিক্সে কিংবা বাংলা সেকেন্ডে বলা হয় উত্তর। আমরা দুইটা শব্দ শুনি, একটা হচ্ছে পূর্ব আর একটা হচ্ছে উত্তর। পূর্ব বলতে বোঝায় আগের জিনিসটাকে, আর উত্তর বলতে বোঝায় পরের জিনিসটাকে। পূর্ব বলতে আগে আর উত্তর বলতে পরে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমার একটা একটা করে আর গুণ হচ্ছে এবং সামনের দিকে যাচ্ছে, তাই এটাকে আমরা বলি গুণ করে করে উত্তর দিকে যাওয়া। ইংলিশ ভার্সনে যারা আছো তাদের জন্য একটু পরে ইন্টারপ্রিটেশনটা দিচ্ছি, ভালো করে খেয়াল করো। তাহলে গুণ করে করে উত্তর দিকে যাওয়া, তাই এটাকে আমরা বলি
গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা, ঠিক আছে। ওকে, আচ্ছা, আর যারা ইংলিশ ভার্সনের আছো তোমরা নিশ্চয়ই জানো যে মনে করো আর হচ্ছে একটা লেন্থ, এরপর আর স্কোয়ার হচ্ছে একটা এরিয়া অফ এ বডি, আর কিউব ইজ এ ভলিউম অফ এ বডি। সো আমরা যদি আর করে করে বৃদ্ধি করি, আর করে করে মাল্টিপ্লাই করি, তাহলে যেটা হয় সেটা হচ্ছে একটা বডির ডাইমেনশনটা বেড়ে যায়, ঠিক আছে। তুমি যতই একটা একটা করে আর গুণ করবে, একটা একটা করে আর মাল্টিপ্লাই করবে, তোমার বডির যে ডাইমেনশনটা, বডির যে শেপটা, সেটা বেড়ে যাবে। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, আর স্কোয়ার মিনস এরিয়া অফ এ বডি, আর কিউব মিনস ভলিউম অফ এ বডি, আর টু দি পাওয়ার 4 মিনস হয়তো আরও বেশি 4 ডাইমেনশন কিছু আসবে। সো এই যে আমরা যখন কোনো কিছু গুণ করে করে বাড়াতে চাই, মাল্টিপ্লাই করে করে বাড়াতে চাই, সেটা আসলে তার যে সাইডটা, তার যে ডাইমেনশনটা, সেটা কি করে দেয়, বাড়িয়ে দেয়। তো এই ডাইমেনশন নিয়ে ডিলস করে অ্যাকচুয়ালি জিওমেট্রি। তাই ইংলিশ ভার্সনে এটাকে অ্যাকচুয়ালি যেটা বলা হয় সেটা হচ্ছে, ইংলিশ ভার্সনে এটাকে বলা হয় জিওমেট্রিক প্রোপাগেশন, বিকজ তোমার একটা একটা করে সাইড প্রোপাগেট করছে, একটা একটা করে সাইড ইনক্রিজ হচ্ছে, তাই এটাকে আমরা বলি জিওমেট্রিক প্রোপাগেশন অথবা জিওমেট্রিক সিরিজ। ওকে, যেহেতু আমার জিওমেট্রিক্যালি সেটা প্রোপাগেট করছে, তাহলে একটা হচ্ছে এরিথমেটিক সিরিজ, একটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ, অর্থাৎ একটা হচ্ছে সমান্তর আর একটা হচ্ছে গুণন্তর ধারা। দুই ধরনের ধারা আছেন। এছাড়াও আমাদের আরও বেশ কিছু ধারা আছে, যেমন মনে করো অনেক সময় দেখা যায় কিছু ধারা আছে যে প্রথমে প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, অর্থাৎ অল্টারনেট করে করে থাকে। সো এই ধরনের ধারাগুলোকে বলা হচ্ছে অল্টারনেটিং সিরিজ। এরপর কিছু সিরিজ আছে খুবই মজার, যে 1/2 প্লাস 2/3 প্লাস 3/4 প্লাস, এভাবে করে করে চলতে থাকে। সো এই ধরনের ধারাগুলোকে আমরা বলি হারমোনিক সিরিজ। কেননা 1 2 2 3 3 4 4 5, তুমি এটা যদি মুখেও বলতে যাও, তোমার মনে হবে যে তুমি যেন একটা ভালো ছন্দ, কবিতা, সাহিত্য রচনা করছো কিংবা গান গাচ্ছ। সো অনেক ভালো লাগবে। তুমি দেখো 1 2 2 3 3 4 5 4 5। সো এই ধরনের ধারাগুলোর মধ্যে একটা হারমোনি পাওয়া যায়, একটা কেমন জানি সুর, একটা মেলোডি পাওয়া যায়, হারমোনি পাওয়া যায়। সো এই ধরনের ধারাগুলোকে, সিরিজগুলোকে বলা হচ্ছে হারমোনিক সিরিজ, তাই না? তো অনেক ধরনের ধারা আছে, তোমার হারমোনিক সিরিজ আছে, তারপর অল্টারনেটিং সিরিজ, এরপর এরিথমেটিক সিরিজ, এরপর জিওমেট্রিক সিরিজ। এছাড়াও আরও আমাদের পাই সিরিজ আছে। পাইয়ের মান বের করার জন্য আমাদের যে সিরিজটা, সেটাকে আমরা বলি পাই সিরিজ। বিভিন্ন ধরনের আমাদের কি আছে, ইরেশনাল সিরিজ আছে, ইনফাইনিট সিরিজ আছে, বিভিন্ন ধরনের সিরিজ আছে। তো আমাদের ফ্লো চার্ট এবং অ্যালগোরিদমের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র একটা সিরিজ দরকার, সেটা হচ্ছে এরিথমেটিক সিরিজ অথবা সমান্তর ধারা। গুণন্তর ধারা মাঝে মধ্যে আসে, সবসময় আসে না, এটা খুব বেশি আমাদের দরকার নাই, মাঝে মধ্যে আসে এটা। সো আমরা তোমাদেরকে এই দুইটা সিরিজ দেখাবো, সমান্তর ধারা এবং গুণন্তর ধারা, অর্থাৎ এরিথমেটিক সিরিজ অ্যান্ড জিওমেট্রিক সিরিজটা তোমাদেরকে দেখাবো। তাহলে আমরা মোটামুটি সিরিজ সম্পর্কে একটা ভালো আইডিয়া পেলাম, যে আমার সিরিজের ক্ষেত্রে দেখা যায় ইকুয়াল ডিফারেন্স হলে সেটাকে আমরা বলছি এরিথমেটিক সিরিজ আর সমান্তর ধারা। আর যদি আমার রেশিওটা সেম হয়, রেশিওটা দেখো প্রত্যেকটা পদের সাথে তার আগের পদের যে রেশিওটা কিন্তু আর রেশিও যদি সেম থাকে, তখন সেটাকে আমরা বলছি জিওমেট্রিক সিরিজ অথবা গুণোত্তর ধারা, তাই না? তো ধারা আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম। সো এখন ধারাটা আমাদের যেহেতু রিপিটেড অথবা লুপ অ্যালগরিদমের জন্য খুব বেশি দরকার, এই ধরনের ফ্লো চার্টের জন্য দরকার, তো আমরা আগে থেকে বেসিকটা ক্লিয়ার করে রাখলাম। সো এবার আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমাদের যে তোমাদের ক্যাটাগরি করে করে যে আমি প্রোগ্রামিং করাচ্ছিলাম, সেখানে ক্যাটাগরি 6-এ সম্ভবত এখন যেটা পড়াবো সেটা আছে। তাহলে এখন আমরা দেখব রিপিটেড অথবা লুপ অ্যালগরিদম এবং ফ্লো চার্টের প্র্যাকটিস। ওকে, তো তোমাদেরকে একটা প্রবলেম দিচ্ছি, আমি প্রবলেমটা দিচ্ছি একটু। ওকে, তাহলে ভালো করে খেয়াল করো। প্রবলেমটা হচ্ছে, আমরা লিখলাম এখানে, আমি লিখেছি প্রবলেমটা রিপিটেড অথবা লুপ অ্যালগরিদম, খুব সম্ভবত ক্যাটাগরি 6 আমাদের যে ক্যাটাগরি আছে সেখানের মধ্যে দেখতে পারো। ওকে, সো আমাদেরকে বলেছে যে 5 প্লাস 10 প্লাস 15 প্লাস 20 এভাবে করে করে আমাদেরকে যোগ করতে হবে। যোগ করে যোগফলটা দেখাতে হবে আমাদেরকে। যোগফলটা কি করো, প্রদর্শন করার জন্য আমাদেরকে একটা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখতে হবে। সো এখন আমরা একটা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখব, যেটা আমাদের এই ধারাটার যোগফলটা কি করে দিবে, বের করে দিবে। তাহলে আমরা এখন এই ধারাটার যোগফল বের করার একটা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করব। এই অ্যালগরিদম ফ্লোচার্ট দিয়ে আমরা কোন একটা ধারার কিভাবে কি করতে হয় সেটা দেখব। শুধুমাত্র এই ধারা কেন, যে কোনো সমান্তর ধারার যে অ্যালগরিদম ফ্লোচার্ট সেটা সেম হবে। যে কোনো ধরনের সমান্তর ধারা এরিথমেটিক সিরিজে যে আমাদের অ্যালগরিদম ফ্লোচার্ট, সেটা এক্স্যাক্টলি এখন যেভাবে দেখাবো ওইভাবে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমাদের বেশ কিছু বেসিক লাগবে। সো আমি ফার্স্ট অফ অল বেসিক থেকেই দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ভালো করে। আমি ধারাটা লিখলাম 5 প্লাস 10 প্লাস 15 প্লাস 20। ওকে,
তো একটা বিষয় কি যে আমি যখন আসলে কাউকে আমি আরও আছে আমি আর লিখলাম না আর কি ওকে কন্টিনিউ ওকে তিনটা করে আমরা ডট দিই কিন্তু মাথায় রাখবা তিনটা করে করে ডট দেওয়া হয় এটার একটা কারণ আছে সেটা কারণটা আমরা বলছি সেটা কারণটা হচ্ছে আসলে এটা দ্বারা বোঝায় আরও অনেক আছে এই যে আরও অনেক আছে আরও অনেক আছে তাই না সো আরও অনেক আছে সো এটাকে আমরা বলছি অ্যান্ড সো অন অর্থাৎ আরও অনেক আছে এই অ্যান্ডের জন্য একটা ডট দিই আমরা সো এর জন্য একটা ডট দিই আমরা অনের জন্য একটা ডট দিই সো তিনটা ডট দ্বারা বোঝায় অ্যান্ড সো অন বুঝতে পেরেছো সো অ্যান্ড সো অন অ্যান্ড সো অন অ্যান্ড সো অন এভাবে করে করে আমরা তিনটা করে ডট দিয়ে দিয়ে তোমাদের এটা বুঝাই যে অ্যান্ড সো অন অ্যান্ড সো অন অ্যান্ড সো অন অর্থাৎ আরও আছে সো এটা কিন্তু আনলিমিটেড ডট দিলে কিন্তু হবে না ঠিক এমন করে দিলে হবে না তিনটা করে দিলে ভালো আর কি তবে এত কিছু মেনটেন করার দরকার নাই জেনে রাখা ভালো এইসব জিনিস জেনে রাখা ভালো তবে মেনটেন করতে পারলে তোমার নিজের মধ্যে একটা ভালো লাগা তৈরি হবে তুমি একটা জিনিস শিখতে পারছো জানতে পারছো সেটা আচ্ছা সো দেখো ভালো করে যেটা বলছিলাম যে আমার এই যে একটা সিরিজ আছে এখন আমাদের যেটা করতে হবে সেটা ভালো করে খেয়াল করো আমরা কি করছি আচ্ছা যখন আমি একদম কাউকেই যোগ করি নাই একদম কিছুই যোগ করি নাই তখন আমার যোগের ঘরে কত ছিল তখন আমার যোগের ঘরে কত 0 কারণ আমি যখন কাউকে যোগ করি নাই আমার যোগফল কত 0 আমার যোগের ঘরে 0 ছিল তাই আমি যখন কাউকে যোগ করি নাই তখন আমার সাম কত তখন আমার সাম হচ্ছে 0 আমি এই কথাটাকে এখানে লিখলাম আমি লিখেছি দেখো ভালো করে আমি এই কথাটাকে এখানে লিখলাম যে আমার সাম হচ্ছে 0 কখন আমার সাম 0 যখন আমি কাউকেই যোগ করি নাই একদম কিছু যোগ করা শুরুই করি নাই তখন আমার সাম হচ্ছে 0 এর পরবর্তীতে আমি এবার প্রথম পদকে নিলাম 5কে নেওয়ার পরে তারপর এই আগের সামটাকে নিলাম দুইটা সামকে আমরা যোগ করলাম 0 এর সাথে 5 যখন আমি যোগ করব তখন আমি পাবো সাম হচ্ছে 5 তাহলে আমার নতুন করে সাম কত নতুন করে সাম হচ্ছে 5 কারণ আমার আগে কিছুই যোগ করিনি আমার সামেশন ছিল আমার যোগফল সাম বলতে যোগফল আমি যোগফল আর বলবো না আমি সাম বলবো সাম বলতে যোগফল বুঝিয়ে নিবে তাহলে আমি যখন একদম কিছুই সাম করিনি তখন আমার সাম হচ্ছে 0 এরপর যখন আমি সাম শুরু করলাম প্রথম পদের সাথে তাহলে 0 এর সাথে প্রথম পদ যখন সাম করলাম তখন আমার সাম দেখাচ্ছে 5 এই সামটা কিভাবে করে এই সামটা করে 0 প্লাস 5 এই 0 প্লাস 5 করার ফলে আমার যে সামটা আসলো সে সামটা আসলো 5 আচ্ছা এখন একটা কথা বলে রাখি প্লাস ইজ এ বাইনারি অপারেটর উই নো আমরা আমাদের জুম ক্লাসে বলেছি প্লাস হচ্ছে একটা বাইনারি অপারেটর যেটা শুধুমাত্র দুইজনের উপর অপারেট করতে পারে অর্থাৎ দুইজনকে নিয়ে কাজ করতে পারে দুইজনের অধিক কাজ করতে পারে না তো আমার দুইজনের অধিক যদি যোগ করতে হয় তাহলে কিন্তু দুইটা নিয়ে যোগ করতে হয় তাহলে আমরা কিন্তু এই ক্ষেত্রে দুইটা নিয়ে যোগ করছি আচ্ছা সো ভালো করে খেয়াল করো যে বিষয়টা আমরা ক্লিয়ার করছি সেটা হচ্ছে সো এই ক্ষেত্রে আমার নতুন করে যে সামটা পাবো নতুন করে সামটা হবে আমাদের 5 এরপর আমরা করব কি নতুন যে সামটা পেয়েছি সেই সামের সাথে আমরা পরের পদটা সাম করব তাহলে 10 এর সাথে আবার ওই আগের সামটা যদি আমরা যোগ করি তাহলে আমরা নতুন করে পাবো 15 এটাই হবে আমার নতুন করে সাম এই 15 এর সাথে আমরা আবার পরের পদটা নিব পরের পার্টটা নিয়ে আমরা আবার কি করব সাম করব তখন আমাদের সাম হচ্ছে 25 আচ্ছা আবার করব কি আমরা এই 25 এর সাথে পরের পদ নিব পরের পদ নিয়ে আবার নতুন করে আমরা সাম করে দিব তখন আমরা পাবো 45 তাহলে এই মেকানিজমে আমরা কোনো কিছুকে সাম করি অথবা যোগ করি আবার বলছি ভালো করে খেয়াল করো একদম যখন আমি কোনো কিছুই যোগ শুরু করি নাই তখন আমার সামেশন ছিল 0 সো আমার সামেশন 0 এরপর যখন আমি এবার একটা করে সামেশন করা শুরু করলাম যে ফার্স্ট অফ অল 5 কে 0 এবং 5 কে সাম করলাম তখন আমি পেলাম আমার সাম হচ্ছে 5 এরপর আমি 10 এবং 5 কে সাম করলাম তখন আমি সাম পেলাম 15 এরপর আমি 15 এর সাথে আবার 15 সাম করলাম 15 এর সাথে আবার 15 সাম করলে 30 হবে এটা ডেফিনেটলি আই এম সরি 30 হবে ওকে এর পরবর্তীতে আবার ওই 30 এর সাথে আমি আবার কি করলাম 20 সাম করলাম তখন আমার 50 হবে এটা ওকে 50 হলো তো এই যে দেখো ভালো করে প্রত্যেকবার আমরা প্রথমে দুইটা যোগ করব ওই যোগফলের সাথে তৃতীয়টা আবার যোগ করব এটার সাথে আবার এরপরটা যোগ করব এভাবে করে করে যখন যোগ করতে থাকবো তখনই আমরা আসলে পুরো সিরিজটা পেয়ে যাব ঠিক আছে তাহলে দেখো সব সময় কি করছি আমরা প্রথমে দুইটা যোগ করছি ওই যোগফলের সাথে আবার আরেকটা নিয়ে যোগ করছি ওই যোগফলের সাথে আবার আরেকটা নিয়ে যোগ করছি কেন এই কাজটা করছি কারণ আমার যে প্লাস বাইনারি অপারেটর সে দুইজন ছাড়া কাজ করতে পারে না শুধুমাত্র সে দুইজনের উপর কাজ করতে পারে কিন্তু আমার তো অনেকগুলো সংখ্যা সাম করতে হবে সো আমি কি করতে পারি সো এই ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে আমরা প্রথমত দুইটা নিয়ে সাম করি সেটার সাথে আবার আরেকটা সাম করি সেটার সাথে আরেকটা সামেশন করি এভাবে করে আমরা কাজটা করতে থাকি আচ্ছা অনেকটা ব্যাপারটাকে আমরা বুঝাতে পারি ব্যাপারটাকে আমি একটা আমার এক্সাম্পল আছে সেটা দিয়ে তোমাদেরকে বুঝাতে পারি দেখো তোমাদের ভালো লাগবে মনে করো আমি মুদির দোকানে গেলাম তোমরা সবাই মুদির দোকানে যাও মুদির দোকান থেকে আমরা অনেক সময় বাকি করি নতুন হলে বাকি দিতে চাই না বাকি চাহিয়া লজ্জা দিবেন না কিন্তু পুরাতন হলে ঠিকই আমরা বাকি করি তাই না আচ্ছা মনে করো আমি মুদির দোকানে গেলাম মুদির দোকানে যাওয়ার পরে
মুদির দোকানের আঙ্কেলকে বললাম, আঙ্কেল আমার দেখেন তো একটু বাকির খাতায় কত বাকি আছে। তখন আঙ্কেল বলল, তোমার তো আগের মাসের সব কিছুই ক্লিয়ার করে দেওয়া আছে, এখন আর কোনো বাকি নেই। আমি বললাম, ও আঙ্কেল তাহলে তো খুবই ভালো, তার মানে আমার বাকি নেই না? আঙ্কেল বলল, জি তোমার কোনো বাকি নেই, তোমার বাকি হচ্ছে 0 টাকা। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আচ্ছা আঙ্কেল আমাকে এখন আপনি ওই 2 কেজি পেঁয়াজ দিবেন, এরপর হচ্ছে একটা হ্যান্ড টু ওয়াশ দিবেন, আর হচ্ছে 1 ডজন ডিম দিবেন। তো আঙ্কেল আমাকে দিল, দেওয়ার পরে বললাম, আঙ্কেল এটা একটু লিখে রাখেন বাকি। তো আঙ্কেল লিখে রাখলো। তখন আমি দেখলাম যে নিউ আইটেমস, আঙ্কেল লিখে রাখলো যে তোমার 350 টাকা কি হলো, বাকি হলো। তো আঙ্কেল করলো কি 350 টাকা লিখেছে, লেখার পর একটা দাগ দিয়েছে, দাগ দিয়ে আবার লিখেছে বাকি 350 টাকা। আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে এখন আমার নতুন করে বাকি আছে 350 টাকা। এরপর আমি চলে আসলাম, পরের দিন গেলাম দোকানে। পরের দিন যাওয়ার পর আমার পরের দিন আসলে 2টা জিনিস দরকার। একটা হচ্ছে আমার হুইল পাউডার দরকার, সার্ফ এক্সেল দরকার আমার। আর একটা হচ্ছে আমার মনে করো কি দরকার, চিপস দরকার, একটা চিপস দরকার। সো আমি বলেছি, আঙ্কেল আমাকে একটা সার্ফ এক্সেল দেন, আর একটা হচ্ছে চিপস দেন। তো আঙ্কেল দিল। তারপর আমি বলেছি, আঙ্কেল এটাও একটু লিখে রাখেন। তখন দেখলাম আঙ্কেল করেছে কি, আগের দিন যে বাকি লিখেছিল 350, তার সাথে আঙ্কেল 70 টাকা যোগ করেছে। 70 টাকা যোগ করার পর আঙ্কেল নিচে এভাবে আবার দাগ দিয়ে তারপর আঙ্কেল লিখলো বাকি হচ্ছে 420। ঠিক আছে, বাকি হচ্ছে 420 টাকা। ওকে ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা এবার আবার আমি পরের দিন আঙ্কেলকে গেলাম, আঙ্কেলকে গিয়ে বললাম, আঙ্কেল আমাকে 1 লিটার সয়াবিন তেল দেন, তার পরবর্তীতে হচ্ছে একটা 7 আপের বোতল দেন 1 লিটার। তো আঙ্কেল দিল, দেওয়ার পর আঙ্কেল আবার কি করলো, আঙ্কেল লিখে রাখলো যে তোমার বাবা 250 টাকার বাজার করেছো, তার মানে তোমার আবার বাকি হচ্ছে, আঙ্কেল সুন্দর করে লিখে রেখেছে 670 টাকা। আচ্ছা তো দেখো তো আসলে মুদির দোকানের আঙ্কেল কিভাবে ক্যালকুলেশনটা করছে। মুদির দোকানের আঙ্কেল করছে কি, আগে যে বাকিটা ছিল সেটার সাথে নতুন যে আইটেমটা কিনেছি সে আইটেমের টাকাটা যুক্ত করে নতুন বাকি লিখছে। অর্থাৎ আগের বাকি, আমি এখানে লিখছি কথাটা যে আগের বাকির সাথে নিউ আইটেম আমি যেটা বাকি করেছি সেটা নিয়ে তিনি নতুন করে বাকির হিসাব লিখছে। আগের বাকির সাথে নতুনটা যুক্ত করে নতুন করে বাকি, আবার আগের বাকির সাথে নতুনটা যুক্ত করে নতুন করে বাকি, আবার আগের বাকির সাথে নতুন কোনো আইটেম যুক্ত করে নতুন করে বাকি করছে, তাই না? তিনি মুদির দোকানের ক্যালকুলেশনটা খেয়াল করো তুমি, আগের বাকি তার সাথে আবার নতুন যেটা করেছি সেটা যুক্ত করে নতুন করে আবার বাকি, আবার আগের বাকি, এরপর আমি যা করেছি ওটার সাথে নতুন করে যুক্ত করে আবার বাকি। তখন কিন্তু উনি ভুলে যাচ্ছে যে আমার বাকি ছিল 0 টাকা, এটা উনি ভুলে গেল। উনি এখন নতুন 350 টাকা বাজার করার কারণে এখন আমার বাকি হয়ে গেল 350 টাকা। আবার যখন আমি নতুন করে 70 টাকার বাজার করেছি তখন উনি ভুলে গেল যে আমার বাকি 350 টাকা ছিল সেটা। তিনি বলে যে তোমার বাকি বাবা আরও 70 টাকা যুক্ত হয়ে 420 টাকা। এরপর আমি যখন আবার 250 টাকার বাজার করেছি তিনি ভুলে গেল যে আমার বাকি ছিল 420 টাকা। তিনি বলল, বাবা তুমি তো 250 টাকার বাজার করেছো, এখন তোমার বাকি হচ্ছে 670 টাকা। অর্থাৎ আমি যখন নতুন কোনো আইটেম বাজার করছি তখন তিনি আগের বাকিটা মুছে দিচ্ছে এবং নতুন করে বাকি লিখছে, এবং আমাকে কিন্তু মাসের শেষে নতুন এই বাকিটা পে করতে হবে। তো এই যে এক্সাম্পলটা তোমাদেরকে দিয়েছি, এই সেম এক্সাম্পলটা, মুদির দোকানের সেম এক্সাম্পলটা হচ্ছে আমাদের আমাদের অ্যালগরিদম ফ্লো চার্টে সিরিজের যে যোগফল সেটা নির্ণয়ের ক্ষেত্রে মেশিন ব্যবহার করে। প্রথমত আমার সাম ছিল 0, অর্থাৎ কাউকে যুক্ত করিনি, অর্থাৎ আমার বাকি যেমন 0 ছিল আমি কাউকেই সামেশন করিনি, কাউকে যোগ করিনি, কাজে আমার সামেশনটা 0। এরপর আমি প্রথম পদটা নিলাম, প্রথম পদ নিয়ে আমি নতুন করে সামটা লিখলাম, আবার আমি প্রথম পদ নিয়েছি, প্রথম পদ নিয়ে আবার নতুন করে আমি সামটা নিয়েছি। এর পরবর্তীতে আমি দেখো দ্বিতীয় পদ নিয়ে তার সাথে আগের সামটা কী করেছি, যুক্ত করেছি। আবার দেখো আমি এরপরের পদ নিয়ে আবার কি করেছি, সামটা যুক্ত করেছি, আবার নিউ আইটেম, এরপর এটা। তার মানে দেখো তো এখানে আমি কি করছি, এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে আগের সামেশনের সাথে পরের পদ, 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 আগের সামেশনের সাথে পরের পদ। সো এখানে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমার আগের যে সামেশনটা ছিল সে আগের সামেশনের সাথে আমার পরের পদ যেটা আছে সে পরের পদটা আমরা কি করছি, যুক্ত করছি। যুক্ত করে আমি নতুন করে একটা কি পাচ্ছি, আমি নতুন করে একটা সামেশন পাচ্ছি। তাহলে আগের তাহলে আগের যে সাম সে আগের সামের সাথে পরের পদ যুক্ত করে নতুন করে আমি কি পাচ্ছি, নতুন করে আমি একটা সাম পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে ভালো করে খেয়াল করো। তো এই বিষয়টাকে আমরা এভাবেও লিখতে পারি, এই বিষয়টাকে আমরা লিখতে পারি, ভালো করে খেয়াল করো, সাম প্লাস পরের পদকে আমি পি বললাম, পদকে আমি ইংলিশে পি বললাম, তাহলে সাম প্লাস পি ইজ ইকুয়াল টু সাম।
ব্যাপারটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, আমরা তো বলেছিলাম যে এটাকে ইকুয়াল বলা যাবে না, এটাকে অ্যাসাইন বলতে হবে, অর্থাৎ আমরা আমাদের সি প্রোগ্রামিংয়ে আমরা আগের ওই আমাদের যে ডান পাশে যা আছে তাকে বাম পাশে অ্যাসাইন করে দিই, জমা রাখি, তাই না? তো আমরা আসলে ব্যাপারটাকে এভাবে চিন্তা করতে পারি, আগের যে সামটা আছে সে সামের সাথে নতুন পদ যুক্ত করে ওই পুরো সামটাকে আমরা এখানে যুক্ত রাখতেছি, অ্যাসাইন করতেছি, জমা রাখতেছি। ব্যাপারটা কীভাবে চিন্তা করা যায় যে আগের সাম নতুন পদ, ফলে এখন নতুন সামে যুক্ত করলাম। এর পরবর্তীতে প্রত্যেকবার আমরা করছি কি, প্রত্যেকবার আমরা আগের সামটাকে নতুন পদের সাথে যুক্ত করে নতুন করে সাম করছি, আগের সামটাকে নতুন করে যুক্ত করে নতুন করে সাম করছি, তাই না? তাহলে দেখো আগের সামের সাথে নতুন পদ যুক্ত করে ওই সামটাকে এখন নতুন করে রাখতেছি। তাহলে আগের সাম যেটা ছিল সেটা ভুলে যাচ্ছি। যখন আমি 5 যুক্ত করলাম তখন আমি ভুলে গেলাম যে আমার আগের সাম 0 ছিল। পরবর্তীতে আমি যখন আবার 10 যুক্ত করলাম আমি ভুলে গেলাম আমার আগের সাম 5 ছিল। এখন আমার নতুন করে সাম হচ্ছে 15। এরপর আমি যখন আবার 15 কী করলাম, যুক্ত করলাম, তখন আমি ভুলে গেলাম আমার আগের সাম 15 ছিল। এখন নতুন করে আমার সাম হচ্ছে 30। এরপর আমি যখন আরও 20 যুক্ত করেছি আমি ভুলে গেলাম আমার সাম 30 ছিল, নতুন করে আমার সাম হচ্ছে 50। ঠিক যেমন মুদির দোকানের দোকানদার ভুলে যেত আগে বাকি কত ছিল, যখন নতুন কিছু কিনতাম তখন সে নতুন বাকি লিখে রাখতো, তেমনি আমার মেশিন ভুলে যাবে আগে সাম কত ছিল। মেশিন করবে কি, আগের সামের সাথে পরের পদ যুক্ত করে এখন নতুন যে টোটাল সাম বা নিউ সাম হলো সেটাকেই মেশিন মনে রাখবে। তাই আমরা আগের সামের সাথে পরের পদ যুক্ত করে ওই পুরো জিনিসটাকে অ্যাসাইন করে দিব, নতুন সামের মধ্যে অ্যাসাইন করে দিব, জমা রাখবো। ঠিক আছে? তো এই যে মেকানিজমটা দিয়ে আমাদের মেশিন কি করে, এই মেকানিজমটা দিয়ে আমাদের মেশিন কোনো কিছু যুক্ত করে, কোনো কিছুর যোগফল নির্ণয় করে, সমান্তর দ্বারা গুণন্তর, অর্থাৎ এরিথমেটিক অ্যান্ড জিওমেট্রিক্যাল সিরিজগুলো আমাদের মেশিন ঠিক এভাবে করে থাকে। তো এই মেকানিজমটা যে বুঝতে পারবে তার আসলে আর কোনো টেনশন নাই। সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস পি, এই মেকানিজমটা যে ভালো করে বুঝতে পারবে তার আসলে আমাদের সিরিজ নিয়ে তার আর কোনো প্রবলেমই নাই। তো এই মেকানিজমটা বোঝানোর জন্য আসলে আমি এত কাহিনী করে এত পথ পাড়ি দিয়েছি, ম্যাথমেটিক্স থেকে এসেছি। যাই হোক, এবার চলে আসো তাহলে, ভালো করে খেয়াল করো। এখন আমরা বেসিকটা শেষ করলাম, এখন আমরা আমাদের মেইন কাজে যাব। সো এখন মেইন কাজে আসো। দেখো আমাদের কী করতে হচ্ছে, আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আগের সামের সাথে পরের পদ যুক্ত করে নতুন সামে রাখতে হচ্ছে। তখন আবার পরের পদ যেটা সেটাও বের করতে হচ্ছে, কারণ আমি জানি না আমার পরের পদ কত হবে। আমার প্রথম পদ 5, এর পরের পদ কত হবে, এর পরের পদ কত হবে সেটা মেশিন জানে না। তাহলে আমাকে পরের পদগুলো বের করে দেখাতে হচ্ছে। তো পরের পদ কীভাবে বের করা যায়, আমরা যদি প্রথম পদটাকে 5 ধরে নিই তাহলে পরের পদগুলো হবে, দেখো পরের পদগুলো হবে 5 করে করে বাড়াচ্ছি, তাই না? তাহলে p + 5 ইজ ইকুয়াল টু p, অর্থাৎ আমার প্রথম পদ ছিল 5, তাহলে দ্বিতীয় পদ হবে 5 + 5 10, তৃতীয় পদ হবে 10 + 5 15, চতুর্থ পদ হবে 15 + 5 20। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা সেম কাজটা করছি যে আমার আগে যে পদটা ছিল, আমার আগের পদ, এই যে ভালো করে খেয়াল করো, আগের পদের সাথে ডিফারেন্সটা আগের পদের সাথে ডিফারেন্সটা যুক্ত করে নতুন পদে রাখছি। তাহলে দেখো আগের পদের সাথে ডিফারেন্স যুক্ত করে নতুন পদে রাখলাম, এই যে, তাহলে 5-এর সাথে 5 যুক্ত করে 10 হলো। এরপর আবার ওই আগের পদ 10-এর সাথে ডিফারেন্সটা যুক্ত করে 15 করলাম, আবার দেখো 15-এর সাথে 5 যুক্ত করে 20 করলাম। তার মানে আগের পদের সাথে, আমি কথাটাকে লিখলাম, আগের পদের সাথে ডিফারেন্স বা গ্যাপ বা ব্যবধান বা পার্থক্যটা বা অন্তরটা কি করে যুক্ত করে, ডিফারেন্সটা যুক্ত করে আমরা নতুন পদ পাচ্ছি। তাহলে আমি কিভাবে নতুন পদ পেতে পারি, আমি নতুন পদ পেতে পারি আগের পদের সাথে, আগের টার্মের সাথে ডিফারেন্সটা যুক্ত করে। তাহলে আমরা এই কাজটাকেও এভাবে লিখতে পারি যে আমার আগের পদটা ছিল p, তার সাথে ডিফারেন্স d যুক্ত করলাম, তাহলে আমরা নতুন পদ পেয়ে গেলাম। d দ্বারা ডিফারেন্স বুঝাতে পারছি। যেমন ফর এক্সাম্পল যে 5 + 5 = 10, তাহলে তুমি দেখতে পাচ্ছ আগের পদ ছিল 5, 5-এর সাথে ডিফারেন্স যুক্ত করে আমি পরের পদ পেলাম 10, এই যে। তাহলে আগের পদের সাথে ডিফারেন্স যুক্ত করে নতুন পদ পাওয়া যাচ্ছে। তো এটাও কিন্তু আমাদের আরেকটা বেসিক ছিল। আচ্ছা, এই সব বেসিক নিয়ে এবার আমরা আমাদের মেইন প্রোগ্রামে ঝাঁপিয়ে পড়ব। আমাদের মেইন যে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সেখানে আমরা ঝাঁপিয়ে পড়ব। এখন চলো, আচ্ছা ওকে, তাহলে আমরা চলো ঝাঁপিয়ে পড়ি। তো প্রথম দিকেই আমাদের একদম আমরা বলেছিলাম যে কোনো অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করতে হলে আমাদেরকে লজিক বুঝতে হবে। লজিক বোঝার পরে তার পরবর্তীতে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করতে পারবো। উইথাউট
আন্ডারস্ট্যান্ডিং লজিক ইউ ক্যান ডু এনিথিং। তোমাকে আগে লজিক বুঝতে হবে। লজিক কি? লজিক বলতে বোঝায় যে কোনো একটা কাজ কীভাবে হবে সেটা আগে মাথায় একটা প্ল্যান করতে হবে, প্ল্যান সেট করতে হবে, তারপর তুমি মেশিনকে বলতে পারবা। তো এখন আমরা লজিকটা দেখব, দেখো ভালো করে লজিকটা। সো লজিকটা ভালো করে খেয়াল করো। লজিক হচ্ছে, লজিকটা ভালো করে খেয়াল করো। লজিক হচ্ছে ফার্স্ট অফ অল আমরা ধরে নিব যে আমরা ধরে নিব এটা সাম হচ্ছে 0 এবং আমরা আমাদের যে ফার্স্ট পদ সেটাকে আমরা ধরে নিব 5। আমাদের প্রথম পদ দেওয়া আছে 5, আমরা 5 ধরে নিলাম। তোমার প্রশ্নের মধ্যে প্রথম পদ যেটা থাকবে সেটাকে আমরা পি ধরে নিব। ধরো আমার এই প্রশ্নের মধ্যে মনে করো আমার এই প্রশ্নের মধ্যে শুরু করছে মনে করো 3 দিয়ে, তাহলে আমার এখানে পি হবে 3। আমার প্রশ্নের মধ্যে শুরু করছে 1 দিয়ে, তাহলে আমার পি হবে 1। আমার প্রশ্ন শুরু করছে 0 দিয়ে, তাহলে আমার হবে 0। আমার প্রশ্ন শুরু করছে 5 দিয়ে, তাহলে আমার পি হবে 5। তাহলে পি দ্বারা রিপ্রেজেন্ট করছি তোমার সিরিজটা কোন পদ দিয়ে শুরু হয়েছে, সেই প্রথম পদ, সেই ফার্স্ট টার্ম ইজ পি। অ্যান্ড সাম ইজ 0 হোয়াই? বিকজ যখন কাউকেই যোগ করা হয়নি তখন যোগের ঘরে 0 আছে তাই। ওকে, ফার্স্ট অফ অল এই দুটো আমরা ধরে নিলাম এটা। সো আমরা এটা ধরে নিলাম। ওকে, ধরে নেওয়ার পরে এবার আমাদের কি কাজ করতে হবে দেখো, ওই কাজটাই আমরা করব যে সামের সাথে আগের পদটা যুক্ত করে নতুন করে আমরা সাম লিখব। আচ্ছা, লিখার পর আমাদের কি করতে হবে? লিখার পর এবার আমাদেরকে, তাহলে আমরা এই যে দুইটাকে সাম করে আমরা সাম লিখলাম। আবার আমাদেরকে পরের পদের সাথে না আবার সাম করতে হবে, পরের পদের সাথে আবার সাম করতে হবে না? তাহলে এই কাজটা আবার করতে হবে না? ফার্স্ট অফ অল আমরা একটা সংখ্যা মনে করো সাম ছিল আমার মনে করো 0, তার সাথে আমি 5 কি করলাম? যুক্ত করলাম, তাহলে আমি পেলাম 5। এবার কি করতে হবে? এবার ওই 5-এর সাথে আবার কি করতে হবে? পরের পদ 10 আছে না, তাকে যুক্ত করতে হবে। তাহলে ওই আগের সামের সাথে, এই যে দেখো আগের সামের সাথে পরের পদ কি করতে হচ্ছে? যুক্ত করতে হচ্ছে। এমন যুক্ত করে নতুন সাম লিখতে হচ্ছে। আবার আগের সামের সাথে পরের পদ কি করতে হচ্ছে? যুক্ত করতে হচ্ছে। পরের পদ কত? পরের পদ হচ্ছে 15, যুক্ত করে নতুন করে লিখতে হচ্ছে। আবার কি করতে হচ্ছে? আবার আগের সামের সাথে পরের পদ 20 যুক্ত করে নতুন করে লিখতে হচ্ছে। তাহলে আমরা কি করছি? আগের সামের সাথে পরের পদ যুক্ত করে নতুন করে লিখছি। তো তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো না, তুমি প্রথম দিকে 0 এবং 5 ছিল, সাম 5 লিখেছো, পরবর্তীতে আগের সামের সাথে পরের পদ যুক্ত করেছো। তো এই যে 10, এই পরের পদ 10টাকে আমরা বলছি পরের পদ। এই পরের পদ তুমি পাইছো কই? এরপর তুমি এখানে 15 দিয়েছো, এখানে 20 দিয়েছো, এগুলো সবগুলো হচ্ছে পরের পদ। এই পরের পদ আমরা পেলাম কোথায়? তাহলে আমাদেরকে শুধুমাত্র সাম সমান সাম প্লাস পি লিখলে হবে না, এরপরে আমাদেরকে পরের পদটা বের করতে হবে। বের করার পর আবার সাম দিতে হবে, আবার পরের পদ বের করতে হবে, তারপর আবার সাম দিতে হবে। তুমি দেখো প্রথমত আমরা কি করেছি? 10 এর সাথে সাম দিয়েছি, 15 এর সাথে সাম দিয়েছি, 20 এর সাথে সাম দিয়েছি। প্রত্যেকবার আমরা পরের পদের সাথে সাম দিচ্ছি, তাহলে আমাকে পরের পদ বের করতে হবে, তারপর আবার সাম দিতে হবে। তাহলে আমার কাজ হচ্ছে কি? প্রথমত হচ্ছে দেখো ভালো করে, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস পি লিখা, তার পরবর্তীতে পরের পদ বের করা, আবার সাম দেওয়া, আবার পরের পদ বের করা, তার সাথে আবার সাম দেওয়া। অর্থাৎ আমরা এই যে 5, এটা কিন্তু আমরা ধরে নিয়েছি প্রথম পদ 5, তারপর থেকে আমাদের এই 10 বের করতে হবে, যোগ করতে হবে, 15 বের করতে হবে, আগেরটার সাথে যোগ করতে হবে, 20 বের করতে হবে, আগেরটার সাথে যোগ করতে হবে। অর্থাৎ আমরা পরের পদ বের করে আগের সাথে যোগ দিব, পরের পদ বের করে আগের সাথে যোগ দিব, পরের পদ বের করে আগের সাথে যোগ দিব। তাহলে আমরা এখানে ব্যাপারটাকে এভাবে লিখতে পারি। তাহলে আমরা আমাদের এখানে ব্যাপারটাকে লিখতে পারি, দেখো ভালো করে। সো আমরা আমাদের এখানে যে ব্যাপারটা সেটাকে আমরা লিখতে পারি, কিভাবে লিখতে পারি? আমরা আমাদের এখানে যে ব্যাপারটা আছে সেটাকে আমরা একটু উপরে লিখছি যাতে আমাদের সুবিধা হয়, তাই আমি একটু উপরে লিখছি, দেখো ভালো করে। তাহলে আমরা লজিক পড়ছিলাম, লজিকের ক্ষেত্রে আমরা আমাদের সামটাকে ধরেছি 0 এবং আমাদের পিটাকে ধরেছি 5, যেটা আমাদের ফার্স্ট পি আছে। ওকে, এর পরবর্তীতে তাহলে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস পি। এরপর পরের পদ বের করার সিস্টেমটা বলেছি পি প্লাস ডিফারেন্স। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ধারায় ডিফারেন্স হচ্ছে 5 করে, তাহলে পি প্লাস 5 দিয়ে আবার পি করব, অর্থাৎ আগের পদের সাথে ডিফারেন্স যুক্ত করে নতুন পদ বের করব। তাহলে এটাকে আমরা বলছি আগের পদ, এরপর আগের পদের সাথে ডিফারেন্সটা দিয়ে তারপর আমরা বের করব নতুন পদ। এখন আমরা আগের পদকে ভুলে যাব, আগের পদ আমার আর লাগছে না, আমার নতুন পদ লাগছে। তাই আমরা ওই পিতে আগেরটা মুছে দিব, আগেরটা মুছে দিয়ে আমরা নতুন পিটা বের করব। তাহলে আমার আগেরটা মুছে গেল, নতুন করে অ্যাসাইন করলাম। তাহলে আগের কোনো কিছুকে মুছে দিয়ে নতুন করে রাখতে হলে অ্যাসাইন করতে হয়। তোমাদেরকে আগেই বলেছি অ্যাসাইন অপারেটরটা বুঝায়
অ্যাসাইন অপারেটরটা বোঝায় যে অ্যাসাইন অপারেটর যখন তুমি ডান পাশের কিছু বাম পাশে রাখা, অর্থাৎ যখন তুমি রাখতে যাবে তখন তার আগেরটা মুছে যাবে, মুছে গিয়ে তারপর সে রাখে। এটা কিন্তু তোমাদেরকে লাইভ ক্লাসে বলা হয়েছে। তাহলে দেখো ভালো করে, আমরা করব কি, এর পরবর্তীতে আমরা করব পি প্লাস 5। 5 কেন? 5 হচ্ছে ডিফারেন্সটা। তাহলে আমাদের ডিফারেন্সটা কত? আমাদের এই প্রশ্নের ডিফারেন্সটা হচ্ছে 5, তাই আমরা 5 দিয়েছি। তাহলে 5 প্লাস পি, এদেরকে আবার অ্যাসাইন করলাম পিতে। আচ্ছা, এভাবে দেখো, এভাবে আবার কি করব আমরা, এই কাজটা করার পর আমরা আবার যুক্ত করব। এই যে আবার সাম দিব, সাম সমান সাম প্লাস পি, আবার আমরা নতুন পদ বের করব, আবার সাম দিব, আবার নতুন পদ বের করব, আবার সাম দিব, আবার এই যে আমি কথাটা লিখছি, আবার সাম দিব, আবার নতুন পদ বের করব, আবার সাম দিব, আবার নতুন পদ বের করব। তাহলে এভাবে আমি প্রত্যেকবার সাম দেব, নতুন পদ বের করব, সাম দেব, নতুন পদ বের করব, এভাবে করে চলতে থাকবে এটা। তুমি দেখো না, তুমি কি তাই করছো না, যে প্রথমত তুমি 5 নতুন পদ বের করেছো 10, তারপর তাদেরকে যুক্ত করেছো, 15 হলো। আবার নতুন পদ বের করেছো, ওই আগের সাথে সাম দিয়েছো, 30 হলো। আবার তুমি নতুন পদ বের করেছো 20, আগেরটার সাথে যোগ করেছো, 50 হলো। আবার তুমি নতুন পদ বের করো 25, আগেরটার সাথে যোগ দাও, 75 হবে। আবার তুমি নতুন পদ বের করো, আগেরটার সাথে যোগ দাও, কত হবে? এভাবে করে তুমি প্রত্যেকবার নতুন পদ বের করবে, আগেরটার সাথে যোগ দিবে, নতুন পদ বের করবে, আগের সাথে যোগ দিবে, নতুন পদ বের করবে, আগের সাথে তুমি কি করবে? যুক্ত করে দিবে। তো এটাই হচ্ছে আমাদের দেখো একই কাজ বারবার করতে হচ্ছে, যে নতুন পদ বের করে আগের সাথে যোগ, নতুন পদ বের করে আগের সাথে যোগ, নতুন পদ বের করে আগের সাথে যোগ। তাহলে এই কাজটা আমাদের বারবার কি করতে হচ্ছে? এই কাজটা আমাদের বারবার রিপিট করতে হচ্ছে, রিপিটেড। তাই এটাকে আমরা বলছি রিপিটেড অথবা লুপ অথবা পুনরাবৃত্তি বাংলায় বলে। কেন রিপিটেড? একই কাজ তোমাকে বারবার করতে হচ্ছে। একই কাজ কিভাবে বারবার করতে হচ্ছে? এই যে নতুন করে পদ বের করে যুক্ত করে দিব, নতুন করে পদ বের করে যুক্ত করে দিব, নতুন করে পদ বের করে যুক্ত করে দিবে, একই কাজ বারবার করতে হচ্ছে, রিপিটেড অথবা লুপ বলছি সেটাকে। অথবা ব্যাপারটাকে আমরা লুপ কেন বলছি? লুপ বলতে বোঝাই কোনো কিছু ঘোরা বা সার্কেল আকারে ঘোরা, সেটাকে আমরা বলছি আসলে লুপ। এই যে এটাকে আমরা বলি লুপ বা চক্র বা সাইকেল। তাহলে দেখো এখানে বারবার একটা চক্র ঘুরছে, একটা চক্র ঘুরছে, একটা চক্র ঘুরছে, দিস ইজ ওয়াই উই সে দ্যাট লুপ। এটাকে আমরা লুপ বলতে পারি বা চক্র বলতে পারি। তো এখানে একটা ব্যাপার কাজ করে, সেটা হচ্ছে, বুঝতে পারলাম আমরা কেন এটাকে রিপিটেড বলছি সেটা। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, আমরা কি এভাবে যোগ করতে থাকবো কিয়ামত পর্যন্ত? এভাবে যদি আমরা শুধু যোগ করতে থাকি, নতুন পদ বের করে যোগ করতে থাকি, তাহলে দেখা যাবে যে আমার রাত চলে যাবে, দিন চলে আসবে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু আমার যোগ করা শেষ হবে না। তাই আমরা এভাবে যোগ করতে থাকবো না, আমরা কিন্তু একটা পর্যায়ে গিয়ে থেমে যাব। এই পর্যায়টাকে আমরা বলছি n, অর্থাৎ আমরা n পর্যন্ত যোগ করব। যেখানে n বলতে আমরা বুঝাচ্ছি যে আমাদের কতটুকু পর্যন্ত যোগ করতে বলেছে। হয়তো তোমাকে তোমার পরীক্ষায় বলবে যে 100 পর্যন্ত যোগ করো, 200 পর্যন্ত যোগ করো, 1000 পর্যন্ত যোগ করো, 1 কোটি পর্যন্ত যোগ করো, যেটাই বলুক না কেন, হোয়াট এভার বলা থাক না কেন, প্রশ্নের মধ্যে সমস্যা নাই। তোমার এই যে যতটুকু পর্যন্ত যোগ করতে বলবে ওটাকে আমরা বলছি n। তাহলে আমরা n পর্যন্ত যুক্ত করব। তাহলে আমরা আসলে এখানে কি করব? আমরা শুধু নতুন পদ বের করে থামবো না, আমরা এখানে একটা কাজ করব, সেটা ভালো করে খেয়াল করো। নতুন পদ বের করার পরে আচ্ছা, নতুন পদ বের করার পর আমরা চেক করব ওই নতুন পদটা n এর চেয়ে কি বড় কিনা। যদি আমার নতুন পদ n এর চেয়ে বড় হয়ে যায়, অর্থাৎ আমার যে পদটা বের করছি সে পদ n এর চেয়ে বড়, n কে ক্রস করে চলে গেল, n কে ক্রস করে যদি চলে যায়, n কে ক্রস করে যদি ওই পদ চলে যায়, তাহলে বুঝতে হবে আর যোগ করার দরকার নাই। তোমাকে n পর্যন্ত বলেছে, তোমাকে বলেছে আপ টু n, n পর্যন্ত, আপ টু n, বাট ইউ উইল ক্রস n, তুমি ক্রস করে চলে গেছো, ইউ ক্রস n, তুমি n কে ক্রস করে চলে গেছো, তাহলে তোমার দরকার নাই আর যোগ করার। যতটুকু যোগ করছো অনেক করছো, এবার থামাও। তাহলে n এর চেয়ে যদি p বড় হয়ে যায়, আমি আর যোগ করব না। তাহলে আমি যেটা করব, n এর চেয়ে p বড় হলে, অর্থাৎ yes হলে, n এর চেয়ে p বড় yes হলে আমি কি করব, আমার যে যোগফলটা সেই যোগফলটা আমি শো করে দিব। তাহলে আমি যোগফল কি করব, শো করব, অর্থাৎ আমি যোগফলটা দেখাবো, আর যা হয়েছে ওইটাই দেখাবো, অর্থাৎ সাম দেখাবো। আর যদি নো হয়, না 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 না, এখনো ক্রস করে নাই, তোমাকে n পর্যন্ত বলেছে, আমার নতুন পদ তো n এর চেয়ে বড় না, নতুন পদ n এর চেয়ে বড় না হলে নতুন পদ n এর সমান হবে অথবা n এর চেয়ে ছোট হবে। n এর চেয়ে ছোট হলে অথবা n এর সমান হলে যোগ করো, n এর সমান হলো যোগ করো, কারণ n পর্যন্ত, আপ টু n, তার মানে n পর্যন্ত, তার মানে n কেও যোগ করতে হবে। তাহলে n এর সমান হলো যোগ করো, n এর চেয়ে ছোট হলো যোগ করো। তাহলে n এর সমান অথবা n এর চেয়ে ছোট হলে যোগ করো। তো দেখো n এর চেয়ে বড় কিনা, নো,
n এর চেয়ে বড় না, n এর চেয়ে বড় না, তার মানে n এর সমান অথবা n এর চেয়ে ছোট, n এর চেয়ে ছোট হলে যোগ করো, অথবা n এর সমান হলে যোগ করো। তাহলে নো হলে n এর চেয়ে ইয়ে হলে তখন আমরা যোগ করি। তখন ভালো করে খেয়াল করে আমরা এখানে কি করি, তখন হচ্ছে আমরা ওই আবার সেম কাজটা করি, যে এই যে দেখো আমরা আবার সেম জায়গায় চলে যাই। এই তাহলে আমরা কি করছি এখানে, আমার যদি n এর চেয়ে ছোট হয় অথবা সমান হয়, অর্থাৎ n এর চেয়ে বড় না হয়, তাহলে আমরা আবার সাম করব। সাম করার পরে নতুন পদ বের করব, আবার চেক করব নতুন পদ n এর চেয়ে কি ছোট কিনা, যদি ছোট হয় আবার সাম করব, আবার যোগ করব, আবার চেক করব, আবার সাম করব, আবার যোগ। দেখো তো আমরা সেটাই তো করছি। দেখো তো নতুন পদ বের করব, তারপরে চেক করব। চেক করতে হবে কেন, কারণ তোমাকে একটা লিমিট দিয়েছে, তুমি লিমিট ক্রস করতে পারবে না। তাহলে চেক করব, এরপর আবার যোগ করব, আগের সামের সাথে নতুন পদ কি করব, যোগ করব। তাহলে দেখো আগের সামের সাথে নতুন পদ যোগ করব, নতুন পদ বের করব, চেক করব, আবার আগের সামের সাথে নতুন পদ যোগ করব, নতুন পদ বের করব, চেক করব, আবার আগের সামের সাথে নতুন পদ যোগ করব, নতুন পদ বের করব, চেক করব। সেটাই করছি। এই যে দেখো নতুন পদ বের করব, চেক করব, আগের সাথে যোগ দিব, নতুন পদ বের করব, চেক করব, আগের সাথে যোগ দিব। একটু জিকির করি সবাই, অন্তরে শান্তি আসবে, অন্তরে শান্তি আসবে। একটু জিকির করি, দেখো জিকির করব, দেখো সবাই জিকির করবো। এখন সবাই জিকির করব, শুরু করো জিকির। নতুন পদ বের করব, আগের সাথে নতুন পদ বের করব, চেক করব ক্রস করছে কিনা, আগের পদের সাথে যুক্ত করে দিব। নতুন পদ বের করব, চেক করব, আগের সাথে যুক্ত করে দিব। নতুন পদ বের করব, চেক করব, আগের সাথে যুক্ত করে দিব। নতুন পদ বের করব, চেক করব, আগের সাথে যুক্ত করে দিব। নতুন পদ বের করব, চেক করব, আগের সাথে যুক্ত করে দিব। নতুন পদ বের করব, চেক করব, আগের সাথে যুক্ত করে দিব। নতুন পদ বের করব, চেক করব, আগের সাথে যুক্ত করে দিব। নতুন পদ বের করব, চেক করব, আগের সাথে যুক্ত করে দিব। নতুন পদ বের করব, চেক করব, আগের সাথে। আর পারতেছি না। ওকে, এবার চলে আসো, তাহলে ভালো করে খেয়াল করো। নতুন পদ বের করব, চেক করব, আগের সাথে যুক্ত করে দিব। নতুন পদ বের করব, চেক করব, আগের সাথে যুক্ত করে দিব। নতুন পদ বের করব, চেক করব, আগের সাথে যুক্ত করে দিব। নতুন পদ বের করব, চেক করব, আগের সাথে যুক্ত করে দিব। নতুন পদ বের করব, চেক করব, আগের সাথে যুক্ত করে দিব। নতুন পদ বের করব, চেক করব, আগের সাথে যুক্ত করে দিব। নতুন পদ বের করব, চেক করব, আগের সাথে যুক্ত করে দিব। নতুন পদ। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের লজিক। এটাকেই বলছি আমরা লজিক। তো এই লজিকটা যদি আমরা মোটামুটি পারি, তাহলে হচ্ছে আমাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করতে খুবই সহজ হয়ে যাবে। তো আমরা এখন শুরু করতে পারি আমাদের অ্যালগরিদম ফ্লোচার্ট। তোমাদেরকে আগে একটা কথা বলেছি, কখনো কখনো ফ্লোচার্ট আগে করলে সুবিধা, আর কখনো কখনো অ্যালগরিদম আগে করলে সুবিধা। তো এই প্রোগ্রামগুলোতে ফ্লোচার্ট আগে করলে একটু সুবিধা বেশি হয়, তাই আমরা ফ্লোচার্টটা একটু আগে দেখব। তাহলে দেখো ফ্লোচার্ট, এই ধরনের প্রোগ্রামিংগুলোতে ফ্লোচার্ট আগে করলে সুবিধা একটু বেশি হয়। সো একটু দেখো, ফ্লোচার্টটা আমরা আগে দেখব, তারপরে অ্যালগরিদম দেখব। আচ্ছা, ওকে, তাহলে আমরা মোটামুটি লজিক বুঝতে পারলাম। লজিক বুঝতে পারলে আসলে আর তেমন কিছু থাকে না বাকি। লজিকটাই হচ্ছে আসলে এখানে মেইন। লজিক ভালো করে বুঝতে পারলে মোটামুটি সব হয়ে যায় আর কি। তো দেখো একটু ভালো করে সবাই তাহলে ফ্লোচার্ট, মহান ফ্লোচার্টটা ভালো করে খেয়াল করো, যে আমাকে 5 + 10 + 15 + 20 এই জিনিসগুলোর যোগফলটা দেখাতে হবে। মহান ফ্লোচার্টটা আমরা দেখব। ওকে, তাহলে দেখো মার্কার আমার সাথে খেলা করা শুরু করে দিয়েছে, তাই মার্কারকে তালাক দিয়ে দিলাম, নতুন মার্কার নিয়ে এসেছি। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে স্টার্ট, শুরু করলাম। এর পরবর্তীতে দেখো তোমাকে নিশ্চয়ই একটা n এর মান দেওয়া আছে। n এর মান আইদার 100 অর 200 অর 1000 অর 2000 অর 1 কোটি অর 2020 অর 2000 অর এনিথিং। n এর মানটা তোমাকে দেওয়া আছে, রাইট? n এর মান তোমাকে দেওয়া আছে। তো n এর মান দেওয়া আছে, যে n এর মান কত সেটা জানো না। n এর মান কে দিবে? ইউজার্স দিবে। অর্থাৎ তুমি একটা সফটওয়্যার বানিয়েছো, তুমি একটা অ্যাপ বানিয়েছো, তুমি একটা ক্যালকুলেটর বানিয়েছো, তুমি একটা মেশিন বানিয়েছো, যার কাজ হচ্ছে মানুষকে সমান্তর দ্বারা
যোগফল দেখাবে। তো মানুষ দেখতে চাচ্ছে 100 পর্যন্ত, তাকে 100 দেখাবে। যেই মানুষটা দেখতে চাচ্ছে 1 কোটি পর্যন্ত, তাকে 1 কোটি দেখাবে। তাহলে n এর মানটা ইউজার্স দিয়ে দিবে, n এর মানটা ইউজার্স দিয়ে দিবে, যার যেমন ইচ্ছা তেমন দিয়ে দিবে। ইউজার্স যা দেয় তাকে আমরা বলি ইনপুট। তাহলে আমাকে ইনপুট নিতে হবে n এর মানটা, অর্থাৎ আমি কত পর্যন্ত যোগ করব সেটা আমাকে মেশিনকে বলে দিতে হবে। মেশিন, ও মেশিন তুমি n পর্যন্ত যুক্ত করো, তাহলে ইনপুট n। মেশিন তুমি n পর্যন্ত যুক্ত করো, তাহলে ইনপুট নিলাম n। এর পরবর্তীতে আমরা ধরে নিয়েছি আমাদের যে সাম ছিল সে সামটা 0, আমরা ধরে নিয়েছি আমাদের যে ফার্স্ট পদ ছিল সেটা 5। ধরে নেওয়ার কিছু নাই, দেখা যাচ্ছে সেখানে। এখন এটা যেহেতু আমরা ধরে নিয়েছি, এটা কোনো ইনপুট নি নাই। তোমরাই বলো ভাই এটা কি তুমি ইনপুট নিয়েছো নাকি ধরে নিয়েছো? সাম সমান 0, ফার্স্ট পদ 5, এটা কি তুমি ইনপুট নিয়েছো? না, সাম যে 0 এটা আগে থেকে দেওয়া, 5 এটা তো ভাই সিরিজে দেওয়াই আছে। এটা কিন্তু তুমি ইচ্ছে মতো দিতে পারবা, ইউজারকে ইচ্ছে মতো 5 দিতে, ইচ্ছে মতো এখানে p সমান p = 3 2 1 দিতে পারবে না? পারবে না, এটা 5 কিন্তু ফিক্স। তাহলে ইউজার কিন্তু এটা ইচ্ছে মতো দিতে পারবে না ভাই, বিশ্বাস করো এটা ইচ্ছে মতো দিতে পারবে না ভাই। তাহলে এটা কিন্তু আমরা ধরে নিয়েছি। এরকম কোনো কিছু ধরাধরি কোথায় করি? ঘরের ভিতরে। আমরা ধরাধরি করি ঘরের ভিতরে, অর্থাৎ প্রসেসিং, কাজ করা, কোনো প্রসেসিং করা ঘরের ভিতরে করি। কাজেই এটা আমাদের ঘর, অর্থাৎ এখানে আমাদের রেক্ট্যাঙ্গুলার দিতে হবে, আয়তাকার দিতে হবে, আয়ত দিতে হবে, দিলাম। এরপরে চলে আসো পরবর্তীতে। এরপর আমরা করেছি কি দেখো, লজিকের মধ্যে ছিল সাম ইজ ইকুয়াল টু, এই মার্কার তো আরও বেশি খেলা শুরু করছে, হইল কিছু দূর। আগের মার্কার যাকে তালাক দিয়েছি তাকে আবার বিয়া করি, মার্কারের অভাব নাই। তাহলে সাম ইজ ইকুয়াল টু, দেখো আগেরটা কত ভালো, কত মোটা। সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস পি। আচ্ছা, এরপরে এটাও কিন্তু আমাদের প্রসেসিং, কিন্তু ইনপুট না। এরপরে p = p + 1 ইকুয়াল টু বলতে পারবা না, এটাকে অ্যাসাইন বলতে হবে, অ্যাসাইন। আচ্ছা, এরপর আমরা কি করেছি? চেক করেছি p এর মানটা n এর চেয়ে বড় কিনা। আচ্ছা, ঠিক আছে। এর পরবর্তীতে দুটো অপশন আসবে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। যদি ইয়েস হয় তাহলে আমরা আউটপুট দেখাবো, আউটপুট সাম, সামটাকে আমরা আউটপুটে দেখাবো। ওকে, আর যদি নো হয় তাহলে আমরা আবার কোথায় চলে যাব? আমরা আবার এখানে চলে যাব, এই যে আবার আমরা সামে যাব। তারপর আবার কি করব? নতুন পদ বের করব, চেক করব, যোগ করব, নতুন পদ বের করব, চেক করব, যোগ করব, নতুন পদ বের করব, চেক করব, যোগ করব। হ্যাঁ, এই যে নতুন পদ বের করব, চেক করব, যোগ করব। তো এই যে একটা বিষয় ভালো করে খেয়াল করো, এটা ফ্লো করতেছে, হঠাৎ করে এভাবে তীর চিহ্ন দেওয়া যায় না, হঠাৎ করে এভাবে তুমি তীর চিহ্ন দিতে পারবে না। কোনো কিছু কানেক্ট করার জন্য তোমাদেরকে আগেই বলেছি, কানেক্ট করার জন্য আমাদের একটা সাইন আছে, সেটা হচ্ছে কানেক্টিং সাইন। এইটাকে বলা হচ্ছে কানেক্টিং সাইন, যেটা দিয়ে আমরা অনেক কিছুকে কানেক্ট করতে পারি। সো এখানে কিন্তু এভাবে কানেক্ট করা যাবে না, এটা আল হারাম ওয়াল হারামিকা, এটা তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে, কাজে এভাবে করে কানেক্ট করা যাবে না। তাহলে আমাদের কিভাবে কানেক্ট করতে হবে? দেখো, আমাদের কানেক্টটা করতে হবে, আরে হাত দিয়ে মুছলে তো ডাস্ট হয়, আমার বোর্ডটা নষ্ট হয়ে যাচ্ছে হাত দিয়ে মুছতে। আচ্ছা, তাহলে এখানে একটা বৃত্ত আঁকতে হবে, তার পরবর্তীতে কানেক্ট করতে হবে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস পি। ওকে, আচ্ছা, তাহলে দেখো ভালো করে স্টার্ট করলাম, ইনপুট নিলাম, সাম 0 ধরলাম, প্রথম পদ 5 ধরলাম, তারপর একটা কানেক্টিং সাইন দিলাম। তা আমি বুঝবো কেমনে যেখানে কানেকশন হবে? সেটা বোঝার কোনো ওয়ে নাই, তাই তো পেন্সিল দিয়ে আঁকতে বলেছি। পেন্সিল দিয়ে আঁকবা, পেন্সিল দিয়ে আঁকার পর মুছে করবা। ওকে, তাহলে সাম সমান সাম প্লাস পি, তারপরে p + 1 সমান p। এর পরবর্তীতে চেক করব, যদি নো হয় আবার ওখানে দিয়ে চলতে থাকবে, যদি নো হয় চলতে থাকবে, যদি নো হয় চলতে থাকবে, যদি নো হয় চলতে থাকবে, আর যদি ইয়েস হয় তাহলে শেষ। এর পরবর্তীতে এন্ড করে দিব, জাস্ট সাম দেখাবে, সাম দেখানোর পরে এন্ড। এই বোর্ড কি দেখা যাচ্ছে? একেবারে ফুল দেখা যাচ্ছে না, নিচে একটু কাটা পড়ছে না, নিচে একটু কাটা পড়ছে। নিচে আসলে আমি এন্ড লিখেছি, হ্যাঁ আমি নিচে জাস্ট এন্ড লিখেছি, ব্যাপারটাকে আমি এখানে দেখাচ্ছি কিভাবে লিখেছি সেটা। এই যে তোমাদের আউটপুট লিখেছি, আউটপুট লেখার পরে এন্ড লিখেছি, এন্ড, আর কোনো কিছু না। নিচে আমি আসলে আউটপুট লিখেছি, আউটপুট লেখার পরে এন্ড লিখেছি আর কি, নিচের অংশটা এখানে দেখালাম। তো এটাই হচ্ছে আমাদের ফ্লো চার্ট
সিরিজের জন্য ফ্লোচার্ট খুবই সহজ। তুমি দেখো আসলেই খুবই সহজ, খুব বেশি কঠিন না। জাস্ট ইনপুট নিব, সাম ধরবো, তার পরবর্তীতে এই তিনটা লাইনই হচ্ছে মেইন, এই তিনটা লাইনই হচ্ছে এখানের মেইন লজিক, এই তিনটা লাইনই হচ্ছে এখানের মেইন। এই তিনটা লাইন যদি তুমি বুঝতে পারো তাহলে হচ্ছে তোমার এই ধরনের ইয়াগুলা খুব বেশি কঠিন না। আচ্ছা, এখানে একটা চেঞ্জ আসবে যদি আমাদের প্রশ্নে একটু চেঞ্জ করে দেয়। চেঞ্জগুলো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো চেঞ্জগুলো কি কি হবে দেখো ভালো করে। যদি আমার প্রশ্নের মধ্যে n এর জায়গায় n না দিয়ে আমার প্রশ্নের মধ্যে n এর পরিবর্তে একটা ফিক্সড সংখ্যা দিয়ে দেয়, যদি ফিক্স করে দিয়ে দেয় কত পর্যন্ত যোগ করব সেটা ফিক্স করে দিয়েছে, ফিক্স লিমিট ফিক্স করে দিলে সেই ক্ষেত্রে আর ইনপুট নেওয়া যাবে না, কারণ তোমাকে অলরেডি ফিক্স করে দিয়েছে, তুমি আর কি ইনপুট নেবে, সেক্ষেত্রে এই জিনিসটা বাদ যাবে। সেক্ষেত্রে আমরা আর ইনপুট নেব না, সেক্ষেত্রে আমাদের ইনপুটটা সরাসরি বাদ যাবে। ইনপুটটা বাদ দিয়ে সরাসরি আমরা ধরে নিব সাম সমান 0 আর পি সমান n, আমাদের অলরেডি লিমিট দেওয়া আছে। তখন আমরা এখানে আর n লিখব না, তখন আমরা এখানে সরাসরি লিখব পি 100 এর চেয়ে বড় কিনা। তখন আমরা এখানে আর n লিখব না, বিকজ n এর মানটা 100 ফিক্স করে দেওয়া আছে, কাজে ইনপুট নেওয়ার দরকার নাই, ওইটাকে নতুন ভেরিয়েবলস বলার দরকার নাই, ওইটা এখন আর ভেরিয়েবলস নাই, ওইটা এখন চলক নাই, ওটা ধ্রুবক, কাজে আমরা এখানে সরাসরি 100 দিয়ে দিব। তাহলে আমার যদি এরকম ফিক্স লিমিট দিয়ে দেয় আমার আর ইনপুট নিতে হবে না, এবং আমি এখানে সরাসরি বসিয়ে দিব। এই হচ্ছে চেঞ্জটা আসবে। তারপর আরও বেশ কিছু চেঞ্জ দেখাচ্ছি তোমাদেরকে। ফর এক্সাম্পল আমার শুরু করেছে 1 দিয়ে, তাহলে আমার প্রথম পথ হয়ে যাবে 1। আমার শুরু করেছে মনে করো যে 195 দিয়ে, তা আমার প্রথম পথ হবে 195, তখন অবশ্যই এগুলো চেঞ্জ হবে, এগুলো সব চেঞ্জ হবে, আর নাহলে তো থাকবে না সেটা। আচ্ছা, তারপর আমি একটা ভুল করেছি, আমি দুঃখিত, আমি ভেরি সরি, আমি খুবই দুঃখিত, আমি একটা ভুল করেছি। সেটা হচ্ছে এটা p+5 হবে, p+1 না, 1 না, p+5, 5 করে বাড়ছে না, p+5 হবে, 5 করে বাড়ছে, সেটা হচ্ছে 5 হবে। আচ্ছা, তারপর আরও বেশ কিছু চেঞ্জ তোমাদেরকে দেখাচ্ছি, আরও বেশ কিছু চেঞ্জ। মনে করো আরও বেশ কিছু চেঞ্জ তোমাদেরকে দেখাচ্ছি। মনে করো আমার সিরিজটা এমন করে দিয়েছে যে আমার 1 এর পরে 3, 3 এর পরে 5, 5 এর পরে 7, 7 এর পরে 9। তাহলে আমার দেখো প্রথম পথ হচ্ছে 1, তাই আমার পি হবে কত, এখানে আমার প্রথম পথ হবে 1, এবং আমার ডিফারেন্স কত করে, আমার ডিফারেন্স হচ্ছে 2 করে, তাই আমার ডিফারেন্স 2 হবে। তাই এখানে আমরা আগের পদের সাথে 2 করে যুক্ত করব, অর্থাৎ যত ডিফারেন্স হবে এখানে তত হবে। এর আগে 5 ডিফারেন্স ছিল, তাই এখানে 5, এখন 2 করে ডিফারেন্সটা এখানে 2 হবে, ঠিক আছে। এরপর মনে করো এখানে ফিক্স করে দিয়েছে মনে করো 50, তাহলে আমার এখানে 50 দিতে হবে। তো এই আর কি। তো আমাদের মোটামুটি এই 3টা লাইন বুঝতে হবে যে তোমার আসলে এই লাইনটাতে p+d দ্বারা ডিফারেন্স সমান্তর দ্বারা হলে ডিফারেন্সটা দিতে হবে, আর এখানে প্রথম পথ কত সেটা লিখতে হবে। তাহলে এই ফ্লোচার্ট অ্যালগরিদমটা হচ্ছে আমার সমান্তর ধারার জন্য, যে কোনো সমান্তর ধারার জন্য আমরা এটা করব, যে কোনো এরিথমেটিক সিরিজ অথবা সমান্তর ধারার জন্য আমরা এই কাজটা করব। আচ্ছা, তো এরপর আরও বিভিন্ন ধরনের সিরিজ আছে, গুণন্তর ধারা আছে, তারপর গুণের সিরিজ আছে, তার পরবর্তীতে বিভিন্ন সিরিজ আছে। চলো আমরা একটা করে দেখি। তো এবার আমরা চলে যাব বিভিন্ন সিরিজে, আরেক ধরনের সিরিজে আমরা যাব। চলো আমরা একটু দেখি ভালো করে, মজা আছে না। এখনও সমান্তর ধারার ছাড়াও আমাদের বেশ কিছু ধারা আছে, যুগের ধারাগুলো আমরা একটু দেখব। সো ভালো করে খেয়াল করো, যুগের ধারাগুলো আমরা দেখব। আচ্ছা, সো দেখো এই ধরনের একটা আমার সিরিজ আসতে পারে যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস n স্কোয়ার, এটার যোগফল দেখাতে বলতে পারে। তাহলে কি করব, আমরা শুধু ফ্লো চার্টটা দেখাচ্ছি, অ্যালগরিদমটা আমরা একটু পরে দেখাবো। স্টার্ট দেওয়ার পর ইনপুট নিতে হবে n, তাহলে ইনপুট n, তারপর আমরা ধরে নিব আমাদের সাম হচ্ছে 0, যেহেতু যখন কাউকে যোগ করে নেই আমাদের সামেশন 0, আর আমাদের প্রথম পদ ধরে নিতে হবে, কাকে, 1 স্কোয়ারকে। 1 স্কোয়ার হচ্ছে আমাদের প্রথম পদ। আচ্ছা, 1 স্কোয়ারকে ধরবো নাকি শুধু 1কে ধরবো? শুধু 1কে ধরবো, কোনো স্কোয়ার তো স্কোয়ার ধরবো না, শুধু 1 ধরবো। কেন ধরবো একটু পরে বুঝতে পারবো। সো দেখো, আচ্ছা, তার পরবর্তীতে কি করব, তার পরবর্তীতে আমরা করব সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস পি স্কোয়ার।
আমরা এখানের ক্ষেত্রে পি স্কোয়ারটা দিয়ে দিব। পরের লাইনটা লিখে আরও ভালো বুঝতে পারবে, পি ইজ ইকুয়াল টু পি প্লাস 1। পরের লাইনটা লিখি, পি এর মানটা এন এর চেয়ে বড় কিনা। ইয়েস হলে আউটপুটে সাম দেখাবে, আউটপুটে সাম দেখাবে। আর যদি নো হয় তাহলে কানেকশন দিব, কানেকশন দিয়ে যুক্ত করে দিব। এই তো এখানে ব্যাপারটা একটু বুঝাই দিই, ভালো করে খেয়াল করো। এই সিরিজের ক্ষেত্রে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার। তাহলে মেকানিজমটা কি? আমার প্রত্যেকবার পদ এক করে করে বাড়ছে, তার মাথার উপর স্কোয়ার আছে। তাহলে আমি যখন পরের পদ বের করতে যাব, পরের পদ ভালো করে খেয়াল করো, পরের পদের ক্ষেত্রে দেখো এখানে 1 তার উপর স্কোয়ার, 2 তারপর স্কোয়ার, 3 তার উপর স্কোয়ার। তাহলে আমি এই যে এগুলোকে আমি পি ধরে নিব, এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের পি। তাহলে এটা পি হলে এটা পি প্লাস 1, এটা পি প্লাস 1, এরপরের পি প্লাস 1। তাহলে পি স্কোয়ার, পি প্লাস 1 স্কোয়ার, পি প্লাস 1 স্কোয়ার। তাহলে আমার পরের পদগুলো এক করে করে বাড়ছে, তার উপর স্কোয়ারটা আছে। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে ভালো করে খেয়াল করো, আমরা পিকে 1 ধরে নিব প্রথম পদ, তারপর আমরা সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস পি স্কোয়ার লিখে দিব। অর্থাৎ আমার যে পিটা আসবে, পিটাকে আমরা বললাম 1, 1টাই আমার পি, 2, 2টাই আমার পি, 3, এই 3 হচ্ছে আমার পি, 4, এই 4কে পি ধরে নিলাম, 5, 5কে পি ধরে নিলাম। নট পুরো টার্মটাকে আমি কিন্তু পি ধরিনি, 1 স্কোয়ারকে পি ধরিনি, 2 স্কোয়ারকে পি ধরিনি, 3 স্কোয়ারকে পি ধরিনি, আমি শুধুমাত্র 1, 2, 3, 4, 5 এটাকে পি ধরেছি, এরপর তার উপর স্কোয়ার। তো আমি সেই স্কোয়ারটাকে কাজে লাগাইছি এই জায়গায়। তাহলে সাম প্লাস পি স্কোয়ার। তাহলে সে করবে কি, আগের সামের সাথে সে ওই পদের উপর স্কোয়ার দিয়ে যোগ করবে, সে স্কোয়ার দিয়ে যোগ করবে। অর্থাৎ আমি 1 লিখব, তারপর সে স্কোয়ার দিয়ে যোগ করে দিবে। আমি 2 লিখব, তারপর সে স্কোয়ার দিয়ে যোগ করে দিবে। আমি 3 বের করব, তারপর সে স্কোয়ার করে যোগ করে দিবে। অর্থাৎ যোগ করার আগে সে স্কোয়ার করে যোগ করবে, পরের পদকে স্কোয়ার করে যোগ করবে, পরের পদকে স্কোয়ার করে যোগ করবে। আমি তাকে 1 পাঠাবো, সে স্কোয়ার করে যোগ করে দিল। আমি তাকে 2 পাঠাবো, সে স্কোয়ার করে যোগ করে দিল। আমি তাকে 3 পাঠাবো, সে স্কোয়ার করে যোগ করে দিল। আমি তাকে 4 পাঠাবো, সে স্কোয়ার করে যোগ করে দিল। আমি তাকে 5 পাঠাবো, সে স্কোয়ার করে যোগ করে দিল। এভাবে করে আমি পাঠাবো 1, 2, 3, 4, 5, কিন্তু সে যোগ করার সময় স্কোয়ার করে করে যোগ করবে, স্কোয়ার করে করে যোগ করবে, স্কোয়ার করে করে যোগটা করবে। তাই এই ক্ষেত্রে পি সমান পি প্লাস 1 হবে, এবং এক্ষেত্রে প্রথম পদ 1ই হবে, কারণ 1, 2, 3, 4, 5 এগুলাই আমার পি, 1, 2, 3, 4, 5 এগুলাই আমার পি। আর আমি যখন যোগ করতে যাব তখন স্কোয়ার করে করে যোগ করবো, স্কোয়ার করে করে যোগ করব, স্কোয়ার করে করে যোগ করে দিব। তাহলে এটাই হচ্ছে আমার কি, এরকম স্কোয়ারের জন্য ফ্লো চার্ট। আচ্ছা, সেমভাবে আরেকটা দেখাই। যদি আমি কিউব করতাম, এই সেম ধারাটাকে যদি আমি চেঞ্জ করে, আমি যদি এখানে কিউব করতাম, 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, 5 কিউব, 6 কিউব, এভাবে করতাম, কি হতো, আমার প্রথম পদটি কি 1ই থাকতো, আর এখানেও পি প্লাস 1ই থাকতো। শুধুমাত্র এখানে আমরা স্কোয়ারের জায়গায় কিউব করে দিতাম। অর্থাৎ আমরা কিউব করে করে যোগ করব, কিউব করে করে যোগ করব, আমরা কিউব করে করে কি করব, যোগ করব, আমরা কিউব করে করে যোগ করব। আচ্ছা, ওকে। তারপর আমরা সেম কাজটা করতে পারি। দেখো ভেরিয়েশনটা ভালো করে খেয়াল করো, জাস্ট ভেরিয়েশনটা বুঝো, তুমি ভেরিয়েশনটা বুঝতে হবে। মনে করো তোমার এই ধরনের ধারা আছে, হাফ প্লাস 1/3, প্রথমটা 1, তারপর 1/4, তারপর 1/5, তারপর 1/6, তারপর 1/7, 1/8, এভাবে করে করে আছে, এভাবে করে করে জিনিসটা আছে। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে করব? এই ক্ষেত্রে আমরা দেখো, আমরা এই ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে এই 1, 2, 3, 4, 5 এদেরকে আমরা পি ধরে নিব। আমরা শুধুমাত্র এখানে পি কিউবের জায়গায় আমরা লিখব 1/p। এই তাহলে আমি আমার প্রথম পদ 1 ধরে নিলাম, এরপর আমি সাম করার সময় 1 করে দিয়ে তারপর সাম করব। অর্থাৎ আমি 1 পাঠালাম, সে 1/, করে দিল। আবার আমি 2 পাঠালাম, সে 1/, করে দিল। আমি 3 পাঠালাম, সে 1/, করে যোগ করবে, 1/, করে যোগ করবে। আমি 4 পাঠালাম, 1/, করে যোগ করবে। আমি 5 পাঠালাম, 1/, করে যোগ করবে। তার মানে আমি পাঠানোর সময় 1, পাঠানোর সময় 2, পাঠানোর সময় 3, পাঠানোর সময় 4, পাঠানোর সময় 5 এভাবে করে করে পাঠাবো। তাহলে p + 1 আকারে পাঠাবো, কিন্তু সে যোগ করার সময় 1/, করে তারপর যোগ করবে, 1/, করে যোগ করবে, 1/, করে যোগ করবে, এভাবে করে করে সে যোগ করবে। তাহলে এটা হচ্ছে এই প্রোগ্রামিংয়ের ফ্লোচার্ট।
বুঝতে পারছি? পাঠানোর সময় কিন্তু তুমি 1 2 3 করে পাঠাও, ওই যে প্রোপাগেট করছে, যে বৃদ্ধি পাচ্ছে তাকে পাঠাও, কিন্তু যোগ করার সময় সে এই কাজটা করে নেবে। আচ্ছা, আরও ধারা দেখাই, আর অনেক মজার মজার ধারা আছে, দেখাচ্ছি। যেমন ফর এক্সাম্পল আরও কয়েকটা ধারা দেখাই, ঠিক আছে? দেখো, এই লাইনটাও মুছে দিয়ে, এটাও আমার লাগবে না। ওকে, 1 প্লাস 2, 2 প্লাস 3, 2 প্লাস 3, 3 প্লাস 4, 3 প্লাস 4, 4 প্লাস 5, এভাবে করে একটা ধারা আছে। সো এই ধারায় চেঞ্জটা আসবে কোথায়? এই ধারায় জাস্ট চেঞ্জটা আসবে এই জায়গায়। এই জায়গায় আমরা চেঞ্জ করে আমরা বিষয়টাকে লিখবো এভাবে। প্রথমটাই হচ্ছে আমার, প্রথম 1টাকে আমি পি ধরলাম, তাহলে এটা হবে আমার পি প্লাস 1, তাহলে পি প্লাস 1, নিচে হবে পি প্লাস 1, এই যে এটা পি, তাহলে এটা হচ্ছে আমার পি প্লাস 1, আবার এটা হচ্ছে আমার পি প্লাস 1, আবার এটা হচ্ছে আমার পি প্লাস 1 প্লাস 1, তাহলে নিচেরটাকে আমরা লিখব পি প্লাস 2। দেখো, এরপরে পি এর মান 1 বাড়াই দিলাম, পি এর মান 1 বাড়িয়ে দিলাম, পি এর মান 1 বাড়ালে 2 হবে, তাহলে এটাই এখন আমার নতুন করে পি। এরপর এটা হবে পি প্লাস 1, এটাও পি প্লাস 1, এটা পি প্লাস 2। আবার আমি পি এর মান 1 করে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার পর এটা হবে পি, এটা হবে পি প্লাস 1, এটা হবে পি প্লাস 1, এটা হবে পি প্লাস 2। বুঝতে পারছি? তো এই হচ্ছে আমার মোটামুটি ধারা। তাহলে সাম প্লাস পি প্লাস 1, পি প্লাস 1 প্লাস পি প্লাস 2, আর কোথাও চেঞ্জ নাই, বাকি সব সেম, কোথাও কোনো ধরনের চেঞ্জ হবে না, ঠিক আছে? ওকে, তারপরে আমরা আরও দেখাই তোমাদেরকে, আরও কাহিনী বাকি আছে। অসংখ্য ধরনের সিরিজ আমরা বানাতে পারবো ইনশাল্লাহ, যদি তোমরা সাথে থাকো। মনে করো তোমাকে দিল 3 5, নিচে দিল তোমাকে 2, তারপর দিল তোমাকে এখানে 5 8, তারপর তোমাকে দিল 4, তারপর দিল তোমাকে 8 11, তারপর দিল তোমাকে 6, তারপর দিয়েছে 11 14, তারপর দিয়েছে 8। এই ধারাটা যোগ করতে বলছে। তাহলে দেখো তো তোমার 3 5 5 8 3 করে করে বাড়ছে। তাহলে আমরা যদি এটাকে পি ধরে নিই, যে কোনো একটাকে পি ধরে নিই, তাহলে পরেরটা হবে পি প্লাস, আমি কি ভুল লিখেছি? সরি, এটা 2 হবে, আমি দুঃখিত, এটা 2 হবে, এটা 2 হলে, হ্যাঁ ঠিক আছে, এটা 2 হবে। তাহলে 3 করে করে বাড়ছে, তাহলে এটা পি প্লাস 3। এটা যদি আবার পি হয় তাহলে এটা হবে পি প্লাস 3, এটা যদি পি হয় এটা হবে পি প্লাস 3, তাই না? বোর্ড কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আবার নিচেরটা হবে তাহলে কত? নিচেরটা হবে, তাহলে নিচেরটা আমার এই জায়গায়, তাহলে আমার ধারাটাই আসলে ভুল হয়েছে, ধারাটা সিকোয়েন্স মিলে নাই। সিকোয়েন্স মিলাতে হলে আমাকে হালকা চেঞ্জ করতে হবে, ধারাটা সিকোয়েন্সটা মিলে নাই, আমি ধারার সিকোয়েন্সটা মিলাতে পারিনি। আমি দিচ্ছি ধারাটা, রিকারেক্ট করে দিচ্ছি। মনে করো 2 থেকে শুরু করি, 2 5, তার পরবর্তীতে নিচে হচ্ছে আমাদের 1, তারপর 5 8, নিচে হচ্ছে আমাদের 4, তারপর হচ্ছে 8 11, নিচে হচ্ছে 7, তারপর হচ্ছে 11 14, নিচে হচ্ছে 10। তাহলে দেখো তো ভালো করে, আমরা যদি এটাকে পি ধরে নিই তাহলে এটা 3 বেশি পি প্লাস 3, এটাকে পি ধরে নিলে তাহলে এটা 3 বেশি পি প্লাস 3, তাহলে পি ধরে নিলাম, এটা হবে পি প্লাস 3। আর নিচে এটা 1, তাহলে এটা দেখো এটা চেয়ে 1 কম, তাহলে পি মাইনাস 1। দেখো 5-এর চেয়ে 4 1 কম, পি মাইনাস 1। 8-এর চেয়ে 7 1 কম, পি মাইনাস 1। 11-এর চেয়ে 10 1 কম, পি মাইনাস 1। তো আমার পি শুরু হয়েছে কত থেকে? পি শুরু হয়েছে 2 থেকে,
তাহলে আমার পি শুরু হলো 2 থেকে, তাই আমি পি এর মান 2 দিলাম, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 2, তাহলে পি শুরু হলো 2 থেকে, তাই ইনিশিয়াল 2। এর পরবর্তীতে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস, এরপর আমরা লিখব পি পি প্লাস 3, নিচে হচ্ছে পি মাইনাস 1, এই। তাহলে দেখো পি পি প্লাস 3, নিচে হচ্ছে পি মাইনাস 1। আর প্রত্যেকবার আমার পদ কত করে করে বাড়তেছে, প্রথমে 2 ছিল, পরবর্তীতে পি হলো 5, পরবর্তীতে পি হলো 8, পরবর্তীতে পি হলো 11, প্রত্যেকবার 3 করে করে বাড়তেছে, তাহলে পি প্লাস 3। তাহলে প্রত্যেকবার কত করে করে বাড়তেছে, 3 করে করে বাড়তেছে, অর্থাৎ প্রত্যেকবার পি যে চেঞ্জ হচ্ছে, এটাকে পি বললাম, পরে এটা পি হলো, পরে এটা পি হলো, পরে এটা পি হলো, এই যে পি হচ্ছে কত করে করে বেড়ে, 3 করে করে বেড়ে, তাই পি প্লাস 3। আর শুরু হয়েছে কত দিয়ে, 2 দিয়ে, তাই পি ইজ ইকুয়াল টু 2, প্রথম পদ 2, আর ডিফারেন্সটা হচ্ছে 3 করে। আর আমার এখানে সিরিজটা কি, সিরিজটা হচ্ছে পি পি প্লাস 3 পি মাইনাস 1। তো এইগুলা যদি বুঝো তোমার মোটামুটি, তাহলে আমাদের সিরিজ ইনশাল্লাহ খুব ভালো করতে পারবা তোমরা, এটা আশাবাদী, আশা রাখি। তো সিরিজে মোটামুটি খুবই ভালো করা যাবে। আচ্ছা, এর পরবর্তীতে দেখবো আমরা আরেকটা জিনিস, সবাই ভালো করে খেয়াল করো। এর পরবর্তীতে আরেকটা বিষয় দেখবো আমরা, চলে আসো। ওকে, এবার আমরা দেখব, এতক্ষণ ধরে আমরা দেখেছি যুগের ধারা দেখেছি, এবার গুণের ধারা দেখব আমরা। গুণের ধারা, গুণ থাকলে কি হবে, 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ, 7 গুণ, 8 গুণ, 9, এভাবে করে গুণ করতে করতে n পর্যন্ত। তাহলে গুণের ক্ষেত্রে কি হবে, দেখো ভালো করে, গুণের ক্ষেত্রে কি হবে সেটা একটু দেখো সবাই ভালো করে। ওকে, তাহলে গুণের ক্ষেত্রে যেটা হবে, ফার্স্ট অফ অল একটা বিষয় বলে রাখি, একটু আগে একটা কথা বলেছিলাম যে যখন কাউকেই, লজিকটা দেখবো আর কি, আমরা এখন লজিক দেখব। তো লজিকের ক্ষেত্রে এই কথাটা আসা, যখন কাউকেই যোগ করি নাই তখন সামেশনটা কত ছিল, যখন কাউকেই যোগ করি না, আমি একটু আগেরটার সাথে লজিকটার সাথে তুলনা করি, যখন কাউকেই যোগ করি না সামেশনটা ছিল 0, পরবর্তীতে আমরা প্রথম পদ ধরে তারপর সেটার সাথে আমরা কি করেছি, আগের সামটাকে আমরা যোগ করে দিয়েছি। আর এবারের কেসটা হচ্ছে একটু ডিফারেন্ট, কারণ যখন কাউকেই যোগ করি না তখন যোগফল 0, কিন্তু যখন কাউকেই গুণ করি নাই তখন গুণফল কিন্তু 0 না। যখন একদম কাউকেই গুণ করা হয় না তখন গুণফলকে আমরা কি দিব, গুণফলকে আমরা মাল্টিপ্লিকেশন বলছি, মাল, ঠিক আছে, মাল। তাহলে মাল হচ্ছে তখন 1। যখন কাউকেই গুণ করি না তখন মাল কিন্তু 1, জানো, যখন কাউকেই গুণ করে না তখন গুণের ঘরে 1 থাকে। কেন, গুণের ঘরে যদি 0 থাকতো, মনে করো কাউকেই গুণ করি নাই, গুণের ঘরে 0, তাহলে তার সাথে এবার 2 গুণ করলে 0, তার সাথে 100 গুণ করলে 0, তার সাথে যাই গুণ করো 0, তার সাথে যাই গুণ করো 0। তাহলে গুণের ঘরে কখনো 0 থাকতে পারে না, গুণের ঘরে যদি 0 থাকতো তাহলে সবই 0 হয়ে যেত। তাহলে গুণের ঘরে আগে থেকে কে আছে, 1 আছে। যেমন মনে করো তুমি 3 এর সাথে 4 গুণ করতে চাচ্ছ, তাহলে প্রথমত তুমি কি করবে, এটাকে আমি তোমাদেরকে ফিল দিচ্ছি, তোমাদেরকে গুণের ঘরের ফিলিংটা দিচ্ছি আমি, দেখো ভালো করে গুণের ঘরের ফিলিংস। ওকে, মনে করো তুমি 3 এর সাথে 4 গুণ করতে চাচ্ছ, তাই ঠিক আছে, তুমি চাচ্ছ 3 এর সাথে 4 গুণ করবে। তো মনে করো একটা ঘর আছে, এটা হচ্ছে গুণের ঘর, এটাকে আমরা বললাম গুণের ঘর। তো এই গুণের ঘরের মধ্যে প্রথমে ভালো করে খেয়াল করো, এই গুণের ঘরের কাজ হচ্ছে, এই ঘরের মধ্যে যদি তুমি কাউকে আনো সে গুণ করে দিবে, এই ঘরের মধ্যে আমি কাউকে আনলে সে গুণ করে দিবে। তো মনে করো গুণের ঘরে একদম প্রথম দিকে কাউকেই গুণ করি নাই, তখন আমার গুণের ঘরে কত আছে আমি জানি না। প্রথমত আমি ধরে নিলাম গুণের ঘরে একদম প্রথমে 0 ছিল। এবার যখন আমি প্রথমত 3 আনবো, তাহলে সে এই ঘরের কাজ হচ্ছে এই ঘরে কাউকে আনলে গুণ করে দেওয়া। তাহলে 0 ছিল আগে থেকে কেউ তো ছিল, আগে থেকে নিশ্চয়ই কেউ ছিল, তাহলে আগে থেকে 0 ছিল, তারপর যখন 3কে আনবো তাহলে সে গুণ করে 0 করে দিবে। আচ্ছা ঠিক আছে, করলো। এবার 4কে আনবো গুণের ঘরে, তাহলে সে আবার কি করবে, ওই আগেরটার সাথে কি করবে, গুণ করে দিবে, গুণ করে সে 0 করে দিল। কিন্তু আমরা জানি 3 এর সাথে 4 গুণ করলে 12 হয়। আমরা কি 12 পেয়েছি? আমরা 3 কে এনেছি, 4 কে এনেছি, গুণ করে দিলে 12 হওয়ার কথা, কিন্তু আমরা 12 পাইনি। আচ্ছা মনে করো গুণের ঘরে 5 আছে, মনে করো 5, আগে থেকে গুণের ঘরে 5 আছে, আগে থেকে গুণের ঘরে কত আছে, 5, অর্থাৎ যখন কাউকেই গুণ করা হয় না তখন গুণফল 5। সেক্ষেত্রে দেখো তো, প্রথমত আমরা 5 ছিল, তাকে 3 আনছি, 15 হয়ে গেল, তারপর আবার 15 এর সাথে 4 কে আনছি, 60 হয়ে গেল। কিন্তু আমরা জানি 3 4 12, তাহলে তাও মিলে না। আচ্ছা গুণের ঘরে 1 কে রেখে দেখো তো,
যদি আমরা গুণের ঘরে 1কে রেখে দেখি তাহলে দেখো ভালো করে, প্রথমত আমার 1 ছিল, তো যখন আমি 3কে আনলাম, গুণের ঘরের কাজ হচ্ছে গুণ করে দেওয়া, তাহলে গুণ করে সে 3 পেল। তাহলে আমার এখন এই ঘরের মধ্যে আর 1 নাই, এই ঘরের মধ্যে এখন আছে 3। আচ্ছা, এবার আবার আমরা 4কে নিয়ে আসবো, তাহলে 4কে যখন আমি নিয়ে আসলাম, তাহলে এবার সে গুণ করে দিবে, গুণ করে সে 12। এবার আমার অ্যান্সারটা সঠিক। তাহলে আমরা গুণের ঘরে আগে থেকে যদি 1কে রাখি, এরপর কাউকে আনি, সে গুণ করে ওইটা হবে, এর পরবর্তীতে আরেকজনকে আনলে গুণ করে তারপর দেখাবে। তাহলে গুণের ঘরে আগে থেকে কে আছে? গুণের ঘরে আগে থেকে 1 থাকে, অর্থাৎ যখন কাউকে গুণ করা হয় না তখন আসলে গুণফল কত? তখন আসলে গুণফল 1, কারণ 0 হলে কিন্তু তুমি তার সাথে যাই গুণ করো 0 হয়ে যাবে, তাই 0 হতে পারে না। তাহলে আমাদের আগের দিকেই আমাদের মাল্টিপ্লিকেশনটা 1, এটা বুঝতে হবে, আগে থেকে মাল্টিপ্লিকেশনটা 1 ধরতে হবে, 1। আচ্ছা, তারপর আমাদের প্রথম পদ হচ্ছে কত? আমাদের প্রথম পদ হচ্ছে 1। আচ্ছা, তাহলে আমাদের এবার মাল্টিপ্লিকেশন ইজ ইকুয়াল টু মাল্টিপ্লিকেশন গুণ দিতে হবে পি, অর্থাৎ পরের পদের সাথে আগের গুণফলের সাথে নতুন পদ কী করতে হবে? গুণ করতে হবে। তারপর পি সমান পি প্লাস 1 লিখতে হবে, তারপর পি এর মানটা n এর চেয়ে বড় কিনা চেক করতে হবে। তাহলে দেখো এভাবে যদি করি, তাহলে 1 এর সাথে আবার 1 গুণ করে 1, তারপর 2 গুণ করব, তারপর 3 গুণ করব, তারপর 4 গুণ করব, তারপর 5 গুণ করব, এবার গুণফল রাখবো, এই যে গুণ, এখানে গুণ চিহ্ন দিতে হবে, এটাই। তাহলে আমরা যেটা সাম সমান সাম প্লাস পি করতাম, এখন মাল সমান মাল ইন্টু পি, এবং মালের মান 1 হবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি মাল্টিপ্লিকেশনের লজিকটা। তো এই লজিকটা কাজে লাগিয়ে এখন আমরা কি করব? ফ্লো চার্ট দেখাবো। তাহলে দেখো ফ্লো চার্টটা ভালো করে খেয়াল করো, ফ্লো চার্টটা দেখো, তাহলে কি হবে? তাহলে আমাদের ফ্লো চার্টটা হবে স্টার্ট দেওয়ার পরে আমরা ইনপুট নিব n এর মানটা, ইনপুট নেওয়ার পরে আমাদের কিছু জিনিস ধরে নিতে হয়, আমরা সেটা ধরে নিব। তাহলে আমরা ধরে নিলাম আমাদের মালের মানটা 1 এবং আমাদের পি এর মানটা 1, এর পরবর্তীতে আমরা কানেকশন দিব, তারপরে মাল ইজ ইকুয়াল টু মাল ইন্টু পি, এর পরবর্তীতে পি ইজ ইকুয়াল টু পি প্লাস 1, তারপর পি এর মান চেক করব, তারপর যা লেখার তা লিখব, এই আর কি। তো সবই আগের মতো, শুধুমাত্র চেঞ্জটা আসবে, মাল 1 ধরতে হবে আর হচ্ছে গুণ দিতে হবে, যেটা আমরা গুণ করছি। তো এটাই হচ্ছে আমাদের গুণের ক্ষেত্রে চেঞ্জ, আর কোনো চেঞ্জ আসবে না, বাকি সব সেম থাকবে। তো মোটামুটি আমরা ফ্লো চার্টটা দেখলাম, এখন আমাদেরকে অ্যালগোরিদম দেখতে হবে। সো অ্যালগোরিদমটা আসলে খুব বেশি কিছু না, অ্যালগোরিদমটা সহজ আছে মোটামুটি, তারপরও একটু ডিফারেন্ট আর কি। তো আমরা একটু অ্যালগোরিদমটা দেখি, চলো। একটা অ্যালগোরিদম দেখলেই মোটামুটি আমরা পারবো, আমরা একটা অ্যালগোরিদম দেখলেই মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, একটা অ্যালগোরিদম দেখলে মোটামুটি আমাদের মোটামুটি হয়ে যাবে আর কি। তো দেখো অ্যালগোরিদমটা দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের স্টেপ 1 হচ্ছে আমাদের শুরু করো, আমরা একদম লাস্ট যেটা দেখাইছি সেটার অ্যালগোরিদমটা দেখাচ্ছি। স্টেপ 2 হচ্ছে ইনপুট হিসেবে n নাও, n এর মান গ্রহণ করো। আচ্ছা, তারপরে স্টেপ 3 হচ্ছে আমাদের সাম। আচ্ছা, আমরা কি ওই মাল দিয়ে করব, সাম দিয়ে না। তাহলে মাল সমান 1, পি সমান 1। এর পরবর্তীতে স্টেপ 4 হচ্ছে আমাদের মাল ইজ ইকুয়াল টু মাল ইন্টু পি। স্টেপ 5 হচ্ছে আমাদের পি এর মানটা 1 করে বাড়াতে হবে। স্টেপ 6-এ গিয়ে আমরা ডিসিশন নিব। সো স্টেপ 6 হবে আমাদের ডিসিশন স্টেট। সো স্টেপ 6-এ গিয়ে আমরা ডিসিশনটা নিব যে পি এর মানটা এর চেয়ে বড় কিনা। যদি উত্তর হয় হ্যাঁ, আমরা নিশ্চয়ই পরের একটা স্টেপে যাব। উত্তর যদি হয় না, আমরা নিশ্চয়ই পরের একটা স্টেপে যাব। সো স্টেপ 7 এবং স্টেপ 8 আমি লিখে ফেললাম। স্টেপ 7-এ হ্যাঁ হলে যা হয় সেটা লিখবে, স্টেপ 8-এ না হলে যা হয় সেটা লিখব। পি এর মান যদি n এর চেয়ে বড় হয় তাহলে আমরা মাল এর মান আউটপুটে প্রদর্শন করব, দেখাবো প্রদর্শন। কেন? কারণ পি এর মান যদি n এর চেয়ে বড় হয়ে যায় কি হবে? n এর চেয়ে বড় হয়ে যাওয়া মানে লিমিট ক্রস করা, তার মানে আমরা আর গুণ করব না, আমরা গুণফল দেখিয়ে ফেলবো, গুণফলটা দেখিয়ে ফেলবো। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা এখানে চাইলে অন্য কিছু লিখতে পারতাম, আমরা মাল লিখলাম যে মাল্টিপ্লিকেশন থেকে বোঝানোর জন্য আর কি। আচ্ছা যাই হোক, এবার চলে আসো স্টেপ 8। স্টেপ 8-এ লিখবো যদি আমার না হয়, তাহলে আমার হ্যাঁ হলে স্টেপ 7-এ যাও। এবং স্টেপ 7 আরেকটা কথা লিখতে হবে যে স্টেপ 9-এ যাও।
স্টেপ 9-এ যাও, এই কথাটা লিখে দিতে হবে, কেননা নাহলে পরবর্তীতে সে আবার স্টেপ 8-এ চলে যাবে। আর স্টেপ 8 হচ্ছে না হলে, আচ্ছা না হলে কি হবে, পি এর মানটা অর্থাৎ শেষ পদ তোমার লিমিট ক্রস করে নাই, এন এর চেয়ে ছোটো অথবা এন এর সমান, লিমিট ক্রস যদি না করে তাহলে তুমি আবার ওই কাজটা করো। কোন জায়গা থেকে কাজটা করবা, এই যে মাল সমান মাল ইন্টু পি, এই জায়গা থেকে কাজটা আবার করো। তাহলে স্টেপ 4 থেকে আবার করো। তাহলে স্টেপ 8-এ গিয়ে আমরা লিখব স্টেপ 4-এ যাও। তাহলে না হলে কোথায় যাবে, না হলে স্টেপ 8-এ যাবে। অথবা তোমরা চাইলে এখানে সরাসরি স্টেপ 4-এ যাও এটা বলে দিতে পারো, যে একদম চাইলে যদি তুমি এই স্টেপ না লিখতে চাও তাহলে স্টেপ 8-এ যাও, এখানে বলে দেবে স্টেপ 4-এ যাও। তাহলে সে না পাওয়ার সাথে সাথে স্টেপ 4-এ চলে যাবে, আর যদি হ্যাঁ পায় স্টেপ 7-এ যাবে। তাহলে এটা দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে তুমি স্টেপ 8-এ পাঠাবা, স্টেপ 8-এ লেখা আছে স্টেপ 4-এ যাবে, তো দরকার নাই নতুন করে একটা স্টেপ বাড়ানো, তাই আমরা বলি যে সরাসরি এখানে লিখে দিলেও হবে, তখন কিন্তু আর এখানে এটাও লেখার দরকার নাই। তাহলে স্টেপ 4-এ যাও, আর এখানে স্টেপ 8 হচ্ছে শেষ করো। তাহলে দেখো সে যখন তোমার এন এর পি এর মানটা শেষ পদের মানটা এনের চেয়ে বড় হয়ে যাবে, লিমিট ক্রস করবে, তখন সে স্টেপ 7-এ যাবে, স্টেপ 7-এ মাল্টিপ্লিকেশনের মানটা দেখাবে। আচ্ছা, তার পরবর্তীতে শেষ করবে অ্যান্ড। আর যদি দেখো যে তোমার এন এর মানটা পি এর মানটা এনের চেয়ে ছোটো অর্থাৎ লিমিট ক্রস করে নাই, তখন আবার এই কাজটা করতে হবে, স্টেপ 4 থেকে যাবে, স্টেপ 4 থেকে আবার 5-এ যাবে, 5 থেকে আবার চেক করবে। তাহলে দেখো ওই আগের কাজটা দেখো, এই যে পরের পদ বের করব, চেক করব, আগে আবার যোগ করব, পরের পদ বের করব, চেক করব, যোগ করব, পরের পদ বের করব, চেক করব, যোগ করব, এটা। তাহলে না হলে স্টেপ 4-এ যাও, আর হ্যাঁ হলে স্টেপ 7-এ যাও, শেষ করো, তাহলে একদম ডাইরেক্ট হয়ে যাচ্ছে। ওকে, তো এটাই আসলে স্মার্ট অ্যালগরিদম। তো মোটামুটি এইভাবে করে অ্যালগরিদম সবগুলা সেম, সবগুলাতে তোমরা মোটামুটি চেঞ্জগুলো বুঝতে পারবে আশা করি। অ্যালগরিদম সবগুলাই সেম, এই স্টাইলে অ্যালগরিদমগুলো হবে। কাজে আমরা একটা অ্যালগরিদম দেখালাম, একটার মতোই সবগুলো অ্যালগরিদমই হবে আমাদের। তো এই হচ্ছে আমাদের লুপ বা আমাদের যে রিপিটেড অ্যালগরিদম ফ্লোচার্ট আছে সেটা আর কি। তো এইটুকুই ছিল আমাদের রিপিট অ্যালগরিদম ফ্লোচার্টের যে অংশটা সেটা। আচ্ছা, ওকে।